আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বোটানি 5 নম্বর চ্যাপ্টার শৈবাল ও ছত্রাক। তো একটা সম্ভবত তোমাদের শর্ট সিলেবাসে নাই, আর চ্যাপ্টারটা একটু কঠিনও, মানে মনে রাখার বিষয় অনেক, বোঝানোর জিনিস নাই বললেই চলে। ম্যাক্সিমাম জিনিসই মুখস্থ করাটা, আর মনে থাকে না সবচাইতে বড় কথা। অনেক বৈজ্ঞানিক নাম আছে এখানে, ঠিক আছে, পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যায়। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা পড়ব শৈবাল, ঠিক আছে। শৈবাল এবং শৈবালকে কি বলা হয়, কি শৈবালকে গাই, ঠিক আছে, এবং ছত্রাককে বলা হয় কি ভাইয়া, ফাঙ্গাস। তো শৈবাল আমরা শুরু করি। দেখো, এখানে বলছে, দেখো কিছু কিছু একদম প্রাইমারি টার্ম বলছে, এগুলো তোমরা অলরেডি অনেকে জানো, ঠিক আছে, না জানলেও সমস্যা নাই। একটু দেখো, আমি দাগায় দিই যে সম্পূর্ণ ভাসমান উদ্ভিদ শৈবালকে বলা হয় কি, ফাইটোপ্লাঙ্কটন। কি বলা হয় ভাইয়া? ফাইটোপ্লাঙ্কটন। আমরা জীবের বিস্তার পরিবেশ এখানে পড়ছিলাম না, যে ফাইটোপ্লাঙ্কটনকে যারা খায় তাদের কি বলা হয়, তাদের বলে কিন্তু জুওপ্লাঙ্কটন। এগুলো আমরা পড়ছিলাম, ঠিক আছে। তো ভাসমান কথাটা যখন দেখবা তখনই দাগাবা ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। আর যদি বলে যে জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে বসবাস করে যে শৈবাল, তাকে কি বলা হয়, সেটা হবে বেনথিক শৈবাল, ঠিক আছে। মানে পানির নিচে ভাসমান কোনটা, ফাইটোপ্লাঙ্কটন, পানির নিচে কোনটা, বেনথিক শৈবাল, বেনথিক, ঠিক আছে। এবং আরও কিছু শৈবাল আছে, সেগুলো কোথায় জন্মায়, পাথরের গায়ে। তাকে কি বলবো ভাইয়া, তাকে বলবা, দেখো, লিথোফাইট। কি বলবা, লিথোফাইট। মনে রাখবা, পাথর, পাথরে থো আছে না, থ, থো, পাথো, লিথো, ঠিক আছে, মনে রাখবা। পাথরে জন্মায় লিথোফাইট, ঠিক আছে, থো, পাথরের থো, লিথোর ফাইটেরও কি, থো আছে। ওকে, তারপরে দেখো যে উচ্চ শ্রেণীর জীবে টিস্যুর অভ্যন্তরে জন্মানো, ঠিক আছে, শৈবালকে কি বলা হয়, এন্ডো। আমরা জানি না যে বাইরে, যেটা বাইরের কোনো আবরণ বা বাইরের যে কোনো স্তরকে আমরা কি বলি, এপি, কি বলি, বাইরের স্তরকে বলি এপি। আর ভেতরে কি বলি, ভেতরটাকে হয়তো সব, দেখো, বাইরেটা বলি এপি, আর ভেতরটাকে কি বলি আমরা, এন্ডো বলি না। এন্ডো মানে ভেতর, ঠিক আছে, বা মিডিয়াল এরকম থাকে, ঠিক আছে। তো এন্ডো মানে ভেতর এবং এপি মানে কি বাইরে। তো এখানে ওইটাই বলছে, দেখো, যে টিস্যুর অভ্যন্তরে যেটা জন্মায় সেটা কি বলে, অ্যান্ডোফাইট, ঠিক আছে। মানে এন্ডো মানে কি ভেতরে, তার মানে কি টিস্যুর অভ্যন্তরে। আর যদি দেখো বলছে যে এপিটাইপ, ঠিক আছে, দেখো, এপিফাইট নামে এক ধরনের, এপিফাইট হিসাবে কারা জন্মে, শৈবালের গায়েও জন্মে। তার মানে গায়ে মানে কি বাইরে না, বাইরের স্তরে। গায়ে জন্মাইতেছে মানে কি, অন্য শৈবালের গায়ে জন্মাইতেছে মানে কি, বাইরে জন্মাইতেছে, তার মানে কি বাইরের স্তরকে আমরা কি বলি, এপি বলি, ঠিক আছে ভাই, মনে রাখবা। তাহলে ভেতরে জন্মালে এন্ডোফাইট, আর ভেতরে জন্মালে কি, এপিফাইট, ঠিক আছে। যদি বলে মুক্ত ভাসমান তাহলে কি, ফাইটোপ্লাঙ্কটন। আর যদি বলে যে জলাশয়ে পানির নিচে, তাহলে সেটা কি হবে ভাইয়া, সেটা হবে বেনথিক শৈবাল। আর যদি পাথর তাহলে কি, লিথোফাইট, ঠিক আছে। ওকে, এখন দেখো বলছে যে শৈবাল বিষয়ে আলোচনা, পর্যালোচনা, পরীক্ষণ ইত্যাদি যে শাখায় করা হয় তাই কি বলা হয়, ফাইকোলজি। কি বলা হয় ভাইয়া, ফাইকোলজি, ঠিক আছে। দেখো, ফাইকোলজি, শৈবাল হলো ফাইকোলজি। তোমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হলো, দেখো আমি লিখে দেই, মাছির ফাঁসি, ঠিক আছে, লিখে নাও তোমরা, মাছির ফাঁসি, ঠিক আছে। মাছি, মাতে হলো, দেখো, মাতে হলো মাইকোলজি, আর ছতে হলো ছত্রাক। তাহলে ছত্রাক, ছত্রাক যে শাখা আলোচনা করে তাকে কি বলবো আমরা, মাইকোলজি। আর ফাঁসি মানে কি, ফাতে হলো ফাইকোলজি, শতে কি, শতে হলো শৈবাল, ঠিক আছে। শতে শৈবাল, ফতে ফাইকোলজি। এই যেখানে দেখছি, দেখো, এই যে শৈবাল, ফাইকোলজি। আর আমরা একটু পর যখন ছত্রাক দেখবো তখন জানবো কি, যে ছত্রাক তার মানে কি, মাইকোলজি, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে শৈবাল বিদ্যাকে অ্যালগোলজিও বলা হয়, ঠিক আছে, এটা একটু মনে রেখো। ওকে, তারপরে দেখো বলছে যে শৈবালের সংজ্ঞা বলছে এখানে, দেখো, শৈবাল শালক সংশ্লেষণকারী, অভাস্কুলার, সমাঙ্গদেহী, ঠিক আছে, অধিকাংশই জলজ, জননাঙ্গ এককোষী, ঠিক আছে, এবং কি ভ্রূণ গঠিত হয় না। এই মানে শৈবালের সংকেতের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, দেখবা যে এই সংজ্ঞাটা মনে রাখলে তোমার বৈশিষ্ট্যগুলা হয়ে গেছে। আমরা পরে পেয়ে যখন বৈশিষ্ট্য দেখবো, দেখবা যে এগুলাই বলছে, ঠিক আছে। সালোক সংশ্লেষণকারী,
তার মানে কি সালোক সংশ্লেষণ করতে পারে। অভাস্কুলার মানে কি পরিবহন টিস্যু নাই, ঠিক আছে, ভাস্কুলার টিস্যু নাই মানে পরিবহন টিস্যু নাই। অসমাঙ্গদেহী, ঠিক আছে, তারপর কি আছে জননাঙ্গ এক কোষী, ঠিক আছে, আবার কি বলছে যে ভ্রূণ গঠিত হয় না, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। ওকে, তারপর দেখো বলছে এখানে যে বেনথাম হুকারের মতে শৈবাল একটি শ্রেণী যার উপজগৎ কি ক্রিপ্টোগ্যামিরা এবং বিভাগ কি থ্যালোফাইটা। তার মানে যদি বলে শৈবাল কোন বিভাগ কোন উপজগতের, ঠিক আছে, যদি বলে শৈবাল কোন উপজগতের অন্তর্ভুক্ত কি হবে ক্রিপ্টোগ্যামিরা, ঠিক আছে, ক্রিপ্টোগ্যামিরা। আর যদি বলে যে কোন বিভাগের অন্তর্ভুক্ত তাহলে কি হবে থ্যালোফাইটা, ঠিক আছে। এই বিভাগ এবং উপজগৎ একটু মনে রাখো। ওকে, তারপরে নিচে আসো, দেখো শৈবালের বৈশিষ্ট্য, শৈবালের বৈশিষ্ট্য, শৈবাল মনে রাখবা, বৈশিষ্ট্যগুলো দিয়ে মনে রাখবা, দিয়ে বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। দেখো আমি দাগায় দিই, দেখো শৈবাল সালোক সংশ্লেষণকারী স্ববুঝি, ঠিক আছে, দেখো স্ববুঝি। আর শুধু কি অপুষ্পক, এখানে আমার সপুষ্পক বললো না, আমরা কোনো ফুল হয় না এটা আমরা এমনি জানি, ঠিক আছে। ওকে, তাহলে কি বললাম সালোক সংশ্লেষণকারী স্বভোজী, এটাও দিয়ে গেল। তারপরে দেখো সুকেন্দ্রিক, ঠিক আছে, সুকেন্দ্রিক, তারপর কি সমাঙ্গদেহী, ঠিক আছে, আবার কি আছে দেখো স্পোরাঞ্জিয়া, ঠিক আছে, এদের স্পোরাঞ্জিয়া রেণুথলি সর্বদাই কি এক কোষী, ঠিক আছে। নিচে দেখো সেলুলোজ নির্মিত, ঠিক আছে, কোষ প্রাচীর কি নির্মিত ভাইয়া সেলুলোজ নির্মিত। তারপরে নিচে আসো, দেখো সঞ্চিত খাদ্য কি ভাইয়া, সঞ্চিত খাদ্য হলো শর্করা, ঠিক আছে, সঞ্চিত খাদ্য কি শর্করা এবং কি দেখো সুস্পষ্ট জনুক্রম অনুপস্থিত, সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান না কিন্তু অনুপস্থিত, ঠিক আছে। তো দেখো ম্যাক্সিমামগুলো কি দিয়ে, ঠিক আছে, দিয়ে, ঠিক আছে। ওকে, আর বাদ বাকিগুলো দেখো একটু ডিং দেই, যেগুলো স্বর বাইরে দেখো এগুলো অন্য কাজে দাগায় দেই। দেখো বলছে যে শৈবালে কখনো কি হয় না মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় না, এই জন্য থেকে কি বলা হয় থ্যালোয়েড, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম না, এটা আমরা কিন্তু পড়ছিলাম ব্রায়োফাইটা টেরিডোফাইটাতে পড়ছিলাম যে যেসব উদ্ভিদে কি হয় না মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় তাদের কি বলা হয় থ্যালোয়েড বলা হয় বা থ্যালোফাইটা বলা হয়, ঠিক আছে। ওকে, তারপর দেখো কি বলছে যে এদের দেহে ভাস্কুলার টিস্যু নাই, এটা তো আমরা প্রথমেই বললাম যে অভাস্কুলার মানে কি পরিবহন টিস্যু নাই, ঠিক আছে। তারপর কি বলছে দেখো যে এরা এই যে এদের কি দেখো জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো কি ভ্রূণে পরিণত হয় না, এই ভ্রূণে পরিণত হয় না এটাও কি আমরা সংজ্ঞার ভিতরে পড়ছিলাম, ঠিক আছে। এবং দেখো এই যে এটা একটু মনে রাখো, দেখো এই যেটা একটু মনে রাখো যে শৈবালের যৌন জনন আইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস অথবা উওগ্যামাস প্রকৃতির, ঠিক আছে, অ্যানাইসো এবং কি উওগ্যামাস প্রকৃতির, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তাহলে শৈবালের যৌন জনন কি প্রকার আইসোগ্যামাস অ্যানাইসোগ্যামাস এবং কি উওগ্যামাস প্রকৃতির, ঠিক আছে। এবং এরা সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়, মনে রাখো জলীয় পরিবেশ। ওই যে আমরা প্রথমে দেখলাম না, প্রথমেই তো আমরা দেখছি যে আমরা বলতেছি যে ভাসমান উদ্ভিদকে বলতেছি ফাইটোপ্লাঙ্কটন, আর যেটা মনে করো যে পানির নিচে মাটিতে আছে পানির ভেতরে আছে সেটাকে আমরা কি বলতেছি বেন্থিক শৈবাল। তার মানে কি ওখানে পানির একটা শৈবাল আছে না, তার মানে কি এটা জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায়, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো এই যে শৈবালের দৈহিক গঠন, শৈবালের দৈহিক গঠন অনুযায়ী দেখো এখানে উদাহরণ পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরেও ট্রাই করব যতটুকু ট্রিক্স দিয়ে সম্ভব তোমাদের শিখায় দেওয়া, ঠিক আছে। এগুলো ট্রিক্স দিয়ে একটু মনে রাখা লাগে, তাছাড়া আসলে সম্ভব না, কারণ প্রচুর বৈজ্ঞানিক নাম আছে এখানে, প্রচুর উদাহরণ আছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে আণুবীক্ষণিক শৈবাল, ঠিক আছে, কি বলছে ভাইয়া দেখো আণুবীক্ষণিক শৈবাল, ঠিক আছে। দেখো আণুবীক্ষণিক শৈবালের উদাহরণ কি বলছে দেখো উদাহরণগুলো যদি একটু দেখি যে দেখো এখানে কি বলছে দুইটা উদাহরণ দিচ্ছে, ঠিক আছে। একটা কি বলছে দেখো যে প্রোক্লোরোকক্কাস আর একটা কি মাইক্রোসিস্টিস, ঠিক আছে। যেগুলো মনে রাখবা কিভাবে দেখো এক মিনিট একটু ওয়েট করো, এক মিনিট। ওকে, চলো আমরা শুরু করি। দেখো কি বলতেছিলাম
যে আণুবীক্ষণিক, ঠিক আছে। আণুবীক্ষণের দুইটা উদাহরণ কি বলছে, একটা একটা বলছে প্রোক্লোরোকক্কাস, একটা কি ম্যাক্রোসিস্টিস, ঠিক আছে। তো দেখো এটা কেন মনে রাখবা, আণুবীক্ষণিক মানে কি অনেক ছোট। আচ্ছা ম্যাক্রো মানে কি, ম্যাক্রো মানে ছোট, এটা এমনি মনে রাখা যায়, ঠিক আছে। মানে কি ম্যাক্রোসিস্টিস মানে কি আণুবীক্ষণিক, ঠিক আছে। তারপর দেখো বলছে যে প্রোক্লোরোকক্কাস, ঠিক আছে। প্রো মানে কি, প্রো মানে আদি না, বুঝাইছিলাম এর আগের দিন আগের ক্লাসে, যে প্রো মানে বুঝবা যে আদি, ঠিক আছে। প্রো মানে কি, যেমন আমরা বলছি প্রোক্যারিওটিক্সের মানে কি আদি সেল বা আদি কোষ, ঠিক আছে। প্রো মানে আদি, ঠিক আছে। আদি, আদির আদি, আদি কি আণুবীক্ষণিক, ঠিক আছে, এভাবে মনে রাখবা। তারপরে দেখো সচল এককোষী, কি পড়ো ভাইয়া, সচল এককোষী। সচল এককোষীর উদাহরণ হলো ভাইয়া দেখো ক্লামাইডোমোনাস, কি ভাইয়া, ক্লামাইডোমোনাস। দেখো নামটা একটু দেখো, এখানে বলছে কি CHLA, সচল মানে কি যে চলে, ঠিক আছে, চলে, ঠিক আছে। আমরা কিন্তু দেখো চলে, চলে যদি আমরা আমরা চলে আসলে লিখে কী পাবো, CHOLE, ঠিক আছে, চলে। এটা মনে করে একটু কোয়ালিফাই করে লিখছে CHLA, ঠিক আছে, প্রথমে CHLA, তার মানে কি এটা সচল মানে চলে, ঠিক আছে। নামের প্রথমে আছে কি চলে, ওকে। তারপরে নিচে আসো, দেখো বলছে সচল কলোনিয়াল, ঠিক আছে, সচল কলোনিয়াল। সচল কলোনিয়াল মানে কি, মানে কলোনি আকারে চলবে এবং কি সচল মানে চলাফেরা করতে পারবে, ঠিক আছে। দেখো সচল কলোনিয়াল, এখানে মনে রাখবা যে রিনা ভালো, কি দা মনে রাখবা, রিনা ভালো। দেখো সচল কলোনিয়াল মনে রাখবা রিনা ভালো, রিনা ভালো, ঠিক আছে, রিনা ভালো। দেখো রিনা, দেখো এই যে এখানেও রিনা আছে, এখানেও রিনা আছে নামের সাথে, এবং এখানে কি আছে ভলভক্স, ভলভক্স মানে মনে রাখবা কি ভালো, ঠিক আছে। তাহলে সচল কলোনিয়াল কোনটা, ভলভক্স। দেখো প্যান্ডোরিনা এবং কি ইউডোরিনা, ঠিক আছে, নামের শেষে রিনা থাকবে এবং কি ভলভক্স হবে, তাহলে কি সচল কলোনিয়াল, ঠিক আছে। ওকে, একটু মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ দেখো ক্লাসেই যতটুকু সম্ভব পড়া শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপরে দেখো নিশ্চল এককোষী, নিশ্চল এককোষী, ঠিক আছে। দেখো যে নিশ্চল, যে চলে না, একটা বস্তু মনে করো যে নিশ্চল, চলতেছে না, থাইম আছে, তুমি ওকে কি বলবা, চল, তুমি ওকে বলবা না চল, চল, CHL চল, ঠিক আছে, তুমি ওকে কি বলবা চল। ও আছে কি নিশ্চল, তোমাকে বলবা কি চল যাই, নিশ্চলকে তো চল বলবা, তাই না। তো এখানে দেখো বলছে যে নিশ্চল এককোষী, সেটাকে কি বলতে আসছে, দেখো যে এ দেখো ক্লোরো কক্কাম এবং কি ক্লোরেলা, ঠিক আছে। দেখো প্রথমে কি আছে চল, চল, ঠিক আছে। যদি বলতো চলা, চলা মানে কি, চলা হইলে কিন্তু তখন সচল এককোষী, CHLA, তার মানে কি চলা মানে চলতেছে, ওটা কি সচল এককোষী। আর যদি বলে চল, CHL, ঠিক আছে, বা CHLO চলো, ঠিক আছে, যেটাই বলো না কেন, চলো মানে কি তুমি যাইতে বলতেছো, CHLO চলো, চলো যাই, তার মানে কি ও নিশ্চল অবস্থায় আছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে পাতার মতো, বহুকোষী পাতার মতো, বহুকোষী পাতার মতো, এটার উদাহরণ দেখো বলছে যে উলভা, ঠিক আছে, উলভা। দেখো নামের প্রথমে কি আছে, ইউ আছে না, ঠিক আছে। আমরা চাইলে কি ইউটাকে পাতা বানাই দিতে পারি না, দেখো তো ইউটাকে সুন্দর করে পাতা বানিয়ে দিলাম, ঠিক আছে, পাতা বানিয়ে দিলাম, ঠিক আছে, পাতা বানিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কি হইলো যে বহুকোষী পাতার মতো, তাহলে আমরা ইউকে যেহেতু পাতা বানাইতে পারি, তাহলে কি উলভা এটা কি আসলে বহুকোষী পাতার মতো, মনে রাখবা। তারপরে দেখো বলছে বহুকোষী ফিলামেন্টাস বা অশাখ, ঠিক আছে, বহুকোষী ফিলামেন্টাস অশাখ, এখানে অশাখ কথাটা মনে রাখা লাগবে, অশাখ কথাটা মনে রাখা লাগবে, ঠিক আছে। ওকে, এখানে দেখো বলছে ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা, ঠিক আছে, ইউলোথ্রিক্স এবং স্পাইরোগাইরা। তারপরে দেখো বলছে যে বহুকোষী শাখান্বিত, এখানে আবার বলছে দেখো যে শাখান্বিত, এখানে বলছে দেখো ক্লাডোফোরা এবং কি সিটোফেরা। আচ্ছা দেখো 1 মিনিট, ওকে। তারপরে দেখো বলতেছে বহুকোষী এবং হেটারোট্রাইকাস, ঠিক আছে, হেটারোট্রাইকাস। তো হেটারোট্রাইকাস কেমন মনে রাখবা, দেখো এখানে বলছে কি, এখানেও সেম নাম, ঠিক আছে, ইটোফেরা, ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসো, দেখো দেখো সাইফনের মতো নলাকার, কি আছে ভাইয়া, সাইফনের মতো নলাকার, সাইফনের মতো নলাকার, ঠিক আছে, নলাকার কথাটা মনে রাখবা, নলাকার, নলাকার মানে কি দেখো ভাউচারিয়া, ঠিক আছে, কি ভাইয়া ভাউচারিয়া, ঠিক আছে, ওকে। এটা তুমি এভাবে মনে রাখতে পারো, ধরো তুমি আচ্ছা কেমনে মনে রাখবে এটা, কেমনে মনে রাখা যায়, আচ্ছা ধরো তুমি তুমি ধরো
ধরো বাজারে গেছো নল কিনতে, ঠিক আছে, নলাকার একটা নল কিনতে গেছো বা পাইপ কিনতে গেছো, ঠিক আছে, পাইপ পাইপ বা পাইপকে আমরা কি বলি, নল বলি না, নল কিনতে গেছো। এখন তুমি যখন বাজারে যায় নলটা কিনবা, নলটা কেনার পরে তোমাকে কি দোকানদার একটা ভাউচার দিবে না, ভাউচার দিবে, তুমি সে মনে রাখতে পারো যে নলাকার এটা কি ভাউচারিয়া, ঠিক আছে। ওকে, তারপরে দেখো জালের মতো, ঠিক আছে, জালের মতো, তুমি জালটাকে জল বানায় নাও, ঠিক আছে, জাল মানে কি তোমার একটা জাল মানে জল, আর জল মানে কি হাইড্রো, ঠিক আছে, জল মানে কি আমরা হাইড্রো জানি, ঠিক আছে, সেই জন্য বলছে দেখো যে হাইড্রো, এটা কি নাম তো বোঝা যাইতেছে না, হাইড্রোডিকটন, ঠিক আছে, হাইড্রোডিকটন। ওকে, তো জালের মতো কোনটা, জালকে জল ভাববা, জল মানে কি হাইড্রো, তার মানে কি হাইড্রোডিকটন, ঠিক আছে। ওকে, তারপর দেখো বলছে যে দেহ পর্ব মধ্য পর্ব সদৃশ, তার মানে কি দেহ পর্ব দেখা যায়, মধ্য পর্ব দেখা যায়। আচ্ছা, দেহ পর্ব মধ্য পর্ব জিনিসগুলা কি, এই যে উদ্ভিদ আছে না, আমরা উদ্ভিদের দেখি উদ্ভিদের দেহ পর্ব আছে, মধ্য পর্ব আছে, মানে কি ডালপালা যেগুলো আমরা বলি, ঠিক আছে। তো দেখো ডালপালা আমরা তো প্রথমে পড়ছি যে শৈবালের বৈশিষ্ট্য প্রথমে পড়ছি না, যেটা কি সত্যিকারের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তার মানে কি থ্যালাওয়েড। কিন্তু এখানে দেখতেছে কি মধ্যপর্ব সদৃশ্যমান, তার মানে কি এটা গাছের সাথে একটা মিল আছে না, দেখো এটার উদাহরণ কি চারা, ঠিক আছে, চারা গাছের সাথে মিল আছে, তার মানে কি মধ্যপর্ব আছে, ঠিক আছে। তারপর বলছে দেখো যে দেহ দেহ ব্যাহত মূল কাণ্ড পাতার ন্যায়, ঠিক আছে। দেখো দেখো এখানে মনে মনে রাখবা, দেখো দেহ আমরা কি জানি যে শৈবাল আসলে থ্যালয়েড, তার মানে কি দেহ কাণ্ড মূল পাতা বিভক্ত করা যায় না, কিন্তু এটা কি করছে দেখো মূল কাণ্ড পাতায় বিভক্ত করছে, ঠিক আছে। এবং এটার নাম কি দিছে দেখো স্যারগাজম, কি নাম দিছে ভাইয়া, স্যারগাজম। এটা একটু মনে রাখি কষ্ট করে, আসলে সবগুলোর তো টিক্স দেওয়া সম্ভব না, ঠিক আছে, যতটুকু পারতাছি দিচ্ছি। ওকে, তারপরে দেখো বলছে যে আচ্ছা, তারপরে দেখো এই যে কোষের গঠনে ক্লোরোপ্লাস্টের গঠনের উপরে, দেখো এগুলো কিন্তু পড়ছে আমাদের পড়া, ঠিক আছে, স্পাইরোগাইরা, ঠিক আছে, স্পাইরোগাইরা মানে কি সর্পিলাকার। তারপর কি দেখো আছে যে পেয়ালাকার, এটা কি ক্লামাইডোমোনাস, ঠিক আছে, বলছে ওই যে পেয়ালাতে চা খাই, পেয়ালাতে চা খাই, যে সিএইচে আছে, চা খাই কিসে করে, পেয়ালাতে করে, ঠিক আছে। তারপর দেখো কি বলছে যে থালার মতো, থালার মতো কি বলতেছে আমরা লিপ্রা। তারপর দেখো জালিকাকার, ঠিক আছে, এটা কি ভাইয়া দেখো ইডোগোনাম, ঠিক আছে, কি ভাইয়া ইডোগিনিনাম, ঠিক আছে, ইডোগোনি ইডোগোনিয়াম, ঠিক আছে। ওকে, জালিকাকার। তারপর দেখো গার্ডোল আকৃতি, আমরা পড়ছিলাম না গার্ডোল আকৃতি বা আংটি আকৃতি, ঠিক আছে, বা সূত্রাকার, তিনটা আকৃতি পড়ছিলাম, ঠিক আছে। এই যে বলছিলাম যে ইউকে আংটির মতো দেখা যায়, ইউকে আংটির মতো দেখা, উপরে শুধু একটা পাথর বসা দেওয়া লাগবে, তাই কি হয়ে যাবে, ইউ আংটি হয়ে যাবে, এই জন্য কি এটা গার্ডোল আকৃতি। তারপরে দেখো কি বলছি যে তারকাকার বা কি জিগনেমা, ওই যে বলছিলাম আকাশে তারা জিগজিগ করে, আকাশে তারা জিগজিগ করে, তার মানে কি জিগনেমা মানে কি তারকাকার, ঠিক আছে। ওকে, এগুলো একটু মনে রাখো। তারপরে দেখো বলছে দেখো এই যেটা একটু মনে রাখো যে সব শৈবালই সুকেন্দ্রিক, সব শৈবালই কি ভাইয়া, সব শৈবালই সুকেন্দ্রিক, ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপরে নিচে আসো, দেখো শৈবালের সাইটোপ্লাজমে বিভিন্ন রকমের বস্তু আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বস্তু আছে, এর ভেতরে দেখো এর ভেতরে পাইরিনয়েডটা একটু মনে রাখো, ঠিক আছে, পাইরিনয়েডটা একটু মনে রাখো, কারণ অন্যগুলো তুমি চেনো, দেখো নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলো তুমি চেনো, পাইরিনয়েডটা কিন্তু চেনো না, তো তোমাকে বলতে পারে যে নিচের কোনটি শৈবালের কোষের গঠন নয়, পাইরিনয়েড দিয়ে দাও, তুমি তো পাইরিনয়েড সম্পর্কে জানো না, পাইরিনয়েড জিনিসটা কি, তখন কি তুমি কিন্তু ভুল জায়গায় আসতে পারো। তো ভাই প্রশ্ন আসতে যে পাইরিনয়েড জিনিসটা কি, পাইরিনয়েড জিনিসটা হলো ভাইয়া যে ধরো এই যে এটা একটা ক্লোরোপ্লাস্ট, এটা একটা ক্লোরোপ্লাস্ট, এটা একটা ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টগুলো একটা সুতার মতো শাখার সাথে যুক্ত থাকে, যে সুতার মতো যে একটা অংশ যেটার সাথে যুক্ত থাকে সেটাকে আসলে বলা হয় পাইরিনয়েড, ঠিক আছে। ওকে, তারপর এখানে কি বলছে দেখো যে বহু নিউক্লিয়াস যুক্ত থাকে, ঠিক আছে, বহু বলে, এটা আমরা 100 বার পড়ছি, থাকলে সেটাকে কি বলবো সিনোসাইটিক, ঠিক আছে। এবং সিনোসাইটিক শৈবাল কোনগুলো ভাইয়া দেখো এখানে বলছে যে ভাউচারিয়া এবং কি বটরিডিয়াম, ঠিক আছে, বটরিডিয়াম এবং কি ভাউচারিয়া দুইটা কি, দুইটা হলো সিনোসাইটিক, নামগুলো একটু মনে রাখা লাগবে। এবং বলছে দেখো একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফুস্টিউল বলা হয়, ঠিক আছে, এটা একটু সংজ্ঞা একটু কষ্ট করে মনে রাখো, যেহেতু বোল্ড হরফে দিয়ে দিছে আমাদের পড়তে হবে কষ্ট করে, কিচ্ছু করার নাই, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো এখানে বলছে যে রোডোফাইটার অধিকাংশ বহুকোষী এবং দেখো ফিওফাইটার বহুকোষী, আচ্ছা রোডোফাইটার অধিকাংশ বহুকোষী, ফিওফাইটা বহুকোষী শৈবাল, ও আচ্ছা আচ্ছা বহুকোষী কোনগুলা, ঠিক আছে,
ও আচ্ছা, এককোষী এবং বহুকোষী। আচ্ছা, এককোষী বহুকোষী। আচ্ছা, বহুকোষী মনে রাখলে কি এককোষী মনে রাখা হয়ে যাবে আমাদের? তো শুধু বহুকোষীটা মনে রাখো। একটা হলো কি ফিওফাইটা আর একটা কি রোডোফাইটা। তাহলে ফিওফাইটা এবং রোডোফাইটা যদি বহুকোষী হয় তাহলে কি বাদ বাকি যে তিনটা আছে তিনটা কি তিনটা হলো এককোষী। ওকে, তারপরে নিচে আসো, দেখেন সুন্দর একটা ছক দিছে। ছকটা খুবই ইম্পর্টেন্ট, লাগবে আমাদের। ঠিক আছে, তো ছকটা একটু আমরা পড়ার ট্রাই করব। দেখো ছকের প্রথমে বলছে ক্লোরোফাইটা। কি বলছে ভাইয়া? ক্লোরোফাইটা। ক্লোরো মানে কি? ক্লোরোফাইটা মানে কি? ক্লোরোফিল আছে, তাই না? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল আসলে সবগুলোর ভিতরে আছে, কিন্তু ভাইয়া দেখো ক্লোরোফাইটা নামের ভিতরে কি ক্লোরিন আছে, ক্লোরোফিল আছে। ঠিক আছে, তো যেহেতু নামের ভিতরে ক্লোরোফিল আছে, আমরা জানি কি ক্লোরোফিল মানে কি সবুজ। এই জন্য বলছে দেখো যে ক্লোরোফাইটা এটা সবুজ শৈবাল। ঠিক আছে, কি শৈবাল ভাই এটা? এটা হলো সবুজ শৈবাল। ঠিক আছে, এবং দেখো ক্লোরোর এলও আছে না? ক্লোরোর এলও আছে এবং কি ইউলোথ্রোরও এলও আছে। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে ক্লোরোফাইটার উদাহরণ কি ভাই? ইউলোথ্রিক্স। ঠিক আছে, এবং দেখো সবুজ শৈবাল কি করবে? শ্বেতসার সঞ্চিত করবে। সঞ্চিত খাদ্য কি ভাই? শ্বেতসার। এটা একদম ইজি। ঠিক আছে, এটা স্পেশালি মনে রাখার কোনো বিষয় না, এটা একাই মনে থাকবে। ঠিক আছে, এখন দেখো তারপরে গোলা একটু দেখি। ঠিক আছে, দেখো তারপরে বলছে, দেখো দেখো বলছে ক্রিজোফাইটা। ঠিক আছে, কি বলছে ভাইয়া? ক্রাইজোফাইটা, সরি, ক্রাইজোফাইটা। ঠিক আছে, ক্রাইজোফাইটা। ক্রাইজোফাইটা দেখো রংটা কেমন, দেখো ব্রাউন। এটা কেমন মনে রাখবো? দেখো ক্রাইজোফাইটা, ক্রাই ক্রাই ক্রা ক্রার নিচে কোয়ার নিচে কি আছে? রফাল আছে। ব্রাউনের নিচেও কি আছে ভাইয়া? রফাল আছে। তাহলে কি ক্রাইজোফাইটা কি রঙের ভাইয়া? ব্রাউন রঙের। ঠিক আছে, ওকে, দেখো ক্রাইজোফাইটার সঞ্চিত খাদ্য কি? সঞ্চিত খাদ্য হলো ক্রাইজোল্যামিনারিন। ঠিক আছে, তাহলে এটা কি স্পেশালি মনে রাখার কিছু আছে? ক্রাইজোফাইটা সঞ্চিত খাদ্য ক্রাইজোমিলারিন। ঠিক আছে, নামের সাথে মিল আছে। তারপরে দেখো বলছে পাইরোফাইটা। ঠিক আছে, কি বলছে ভাইয়া? পাইরোফাইটা। দেখো পাইরোফাইটা। ঠিক আছে, পাইরো মানে মনে রাখবা আগুন। ঠিক আছে, তাহলে কি পাইরো মানেই আগুন। তো কি বলছে এখানে? দেখো যে পাইরোফাইটা কি অগ্নিশৈবাল। পাইরোফাইটা কি ভাইয়া? অগ্নিশৈবাল। ঠিক আছে, ওকে, এখন দেখো বলতেছে যে পাইরোফাইটা মানে অগ্নিশৈবাল। উদাহরণ কি ভাই? দেখো এই সঞ্চিত খাদ্যটা কি ভাই? দেখো যে প্যারামাইলন। ঠিক আছে, পাইরোফাইটা পাইরো প্যারা, পাইরো প্যারা, ইজি। এটা কিন্তু নাম দেখে মনে রাখা যায়। এবং দেখো বলছে যে পাইরোফাইটা মানে অগ্নিশৈপাত। এটাকে কি বলা হয়? দেখো জিমনোডিনাম। উদাহরণটা দেখো জিমনোডিনাম। ঠিক আছে, এটা কেমনে মনে রাখবা? দেখো দেখো একটা কথা বলি যে অগ্নিশৈবাল। ঠিক আছে, পাইরোফাইটা। আচ্ছা, জিমনোফাইটা মানে এখানে জিম কথাটা মনে রাখবা। ঠিক আছে, জিম মানে কি? যারা জিম করে। ঠিক আছে, যারা জিম করে তাদের কি শরীরে সিক্স প্যাক থাকে। ঠিক আছে, তারা কি নিজেদের মনে করো যে আগুন বলে, যে আমরা আমরা হলাম একজন আগুন। ঠিক আছে, আগুনের মতো আমরা আমরা জিম টিম করছি, আমাদের শরীরে সিক্স প্যাক আছে। আমাদের শরীরে অন্য সবার চাইতে শরীরে কি বেশি? শক্তি বেশি। ঠিক আছে, তো সেই জন্য অগ্নিশৈবাল বা পাইরোফাইটার কি উদাহরণ কোনটা? জিমনোডিনিয়াম। ঠিক আছে, ওকে, তারপরে দেখো বলছে যে ফিওফাইটা। ফিওফাইটা এটার যে রং, ফিওফাইটার রং যে বাদামি, এটাকে মুখস্থ করানো লাগবে। এই ফিওফাইটা জিনিসটা আমরা 100 বার পড়ছি, 100 বার পড়ছি, আমরা জানি। ঠিক আছে, ফিওফাইটা কি ভাই? বাদামি রঙের। উদাহরণটা মনে রাখবা। দেখো সারগাজম। সারগাজম, সারগাজম কোথায় দেখছিলাম বলো? ওই যেসব শৈবালের কি থাকে দেহতে কি থাকে? মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে, তাদের কি বলা হয়? সারগাজম। ঠিক আছে, এবং দেখো সারগাজমের উদাহরণটা মনে রাখবা, সরি সঞ্চিত খাদ্যটা মনে রাখবে এইভাবে যে ল্যামিনারিন, ম্যানিটল এবং কি এলগিন। এটা মনে রাখবে এইভাবে, দেখো যে মালা এলো। কীভাবে মনে রাখবো ভাইয়া? মালা এলো, মালা এলো। মতে ভাইয়া ম্যানিটল, মতে ম্যানিটল। লতে ল্যামিনারিন, লতে ল্যামিনারিন। এলোতে কি? এলোতে হলো এলগিন। ঠিক আছে, ওকে, তারপর দেখো রোডোফাইটা। কি ভাইয়া? রোডোফাইটা। রোডো মানে কি? রেড, তার মানে কি লাল, তার মানে কি লোহিত শৈবাল। ঠিক আছে, ওকে, রোডোফাইটা। তাহলে এখন দেখো তুমি যদি এই সবগুলা সঞ্চিত খাদ্য মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার এটা মুখস্থ রাখার দরকার আছে? এটা তুমি এমনি মুখস্থ রাখতে পারবা। কারণ কি ওই সবগুলা বাদে যেগুলো থাকবে সেগুলাই কি রোডোফাইটার সঞ্চিত খাদ্য। ঠিক আছে, ওকে, তো এখন দেখো বলছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেটা হলো যে শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিসের 60 ভাগ করে থাকে, বাকি 40 ভাগ করে কে? উচ্চ শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, তাহলে বুঝতে পারতাছো যে শৈবাল পৃথিবীর জন্য কতটা দরকারি। ওকে, তারপর এখানে বলছে দেখো যে রেড টাইড। কি ভাইয়া? রেড টাইড। এখানে শুধু এটুকু মনে রাখো যে রেড, যে দেখো
পাইরোফাইটা, ঠিক আছে। পাইরোফাইটা শৈবালের জন্য রেড টাইড হয়ে থাকে, ঠিক আছে। রেড টাইড কার জন্য হয় ভাইয়া? পাইরোফাইটা। পাইরোফাইটার জন্য কি হয়ে থাকে? রেড টাইড হয়ে থাকে, ঠিক আছে। ওকে, নিচে আসো, দেখো শৈবালের জনন কি পড়ো ভাইয়া? শৈবালের জনন। দেখো জনন এখানে বলছে বিভিন্ন ভাগ করছে, একটা হলো কোষ বিভাজন। কি ভাইয়া? কোষ বিভাজন। আচ্ছা তার আগে তোমরা একটা ছন্দ লিখে নাও উপরে। দেখো আমি একটা ছন্দ লিখে দেই, দেখো সেটা হলো ভাইয়া হাঁটুতে, আচ্ছা হাঁটুতে একটু ভেঙে লিখতে হবে, ওয়েট। হাঁটুতে দুই বার খণ্ডন, খণ্ডন, ঠিক আছে। মনে করো তোমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করছে, হাঁটু কি হয়ে গেছে? দুই ভাগ হয়ে গেছে, ঠিক আছে। তো হাঁটুতে দুইবার খণ্ডন, ঠিক আছে। তো হাঁটু দিয়ে মনে রাখবা, হাত দিয়ে মনে রাখবা হর্মোগোনিয়া। কি মনে রাখবা ভাইয়া? হর্মোগোনিয়া। আমি লিখে দিই, দেখো হ দিয়ে মনে রাখবা হর্মোগোনিয়া, হর্মোগোনিয়া। দেখো তোমরা একটু লিখে নাও ভালো করে। তারপর দেখো টুতে, টতে মনে রাখবা টিউবার। কি ভাইয়া? টিউবার। টতে মনে রাখবা টিউবার। দুইতে মনে রাখবা দ্বিবিভাজন। দুইতে কি মনে রাখবো ভাইয়া? দ্বিবিভাজন, ঠিক আছে। বার, বারতে মনে রাখবা বাডিং বা কুড়ি, বাডিং বা কুড়ি, ঠিক আছে। এবং খণ্ডন দিয়ে মনে রাখবা খণ্ডায়ন, খণ্ডায়ন। এবং নিচে দেখো লিখে রাখো, দেখো হর্মোগোনিয়া, এখানে লিখে লিখে রাখো নো, এনো, নো, ঠিক আছে। আর খণ্ডায়ন এখানে লিখে রাখো ইউএনও বা উনো, ঠিক আছে। ওকে, আর কি আর, ওকে। তো দেখো এখানে আমরা লিখলাম যে হাঁটুতে দুইবার খণ্ড, তার মানে কি? হাতে হলো হর্মোগোনিয়া, টুতে মানে টিউবার, ঠিক আছে। টিউবার, টিউবার, আচ্ছা টিউবার। তারপরে কি দুইতে হলো দ্বিবিভাজন, ঠিক আছে। বারতে কি? বাডিং বা কুড়ি। খণ্ডন মানে কি? খণ্ডায়ন। দেখো নিচে একটা আছে এই যে হর্মোগোনিয়া, এই যে হর্মোগোনিয়া। তো হর্মোগোনিয়ার এখানে দেখো যে উদাহরণ বলছে নস্টক এবং, দেখো ওসিলা, কই দেখা যায় না কেন? নস্টক এবং ওসিলাটোরিয়া, ঠিক আছে। নস্টক এবং ওসিলাটোরিয়া। আমি নো লেখা দিছি না, তোমার কি? এনতে নস্টক, ওতে কি মানে কি? টিউবার, ঠিক আছে। আচ্ছা ক্লাস টুতে কারা পড়ে? বাচ্চারা পড়ে, ছোট ছোট বাচ্চারা পড়ে ক্লাস টুতে। তার মানে কি? চারা, গাছের চারাও কি ছোট না? বাচ্চা। ছোট ছোট গাছকে তো আমরা চারা বলি, তাই না? টিউবারের উদাহরণ কোনটা দেওয়া আছে ভাইয়া? চার, এই ভাই মনে রাখবা, ঠিক আছে। আর বার মানে কি ভাই? বার মানে হলো বার্ডিং বা কুড়ি সৃষ্টি, ঠিক আছে। বার মানে বার্ডিং বা কুড়ি সৃষ্টি। দেখো কুড়ি সৃষ্টিটা মনে রাখবা, দেখো প্রোটোসিফন। কি দিয়ে মনে রাখবা ভাইয়া? প্রোটোসিফন, এটা এমনি মনে রাখা লাগবে। দ্বিবিভাজন, ঠিক আছে, বা কোষ বিভাজন। কোষ বিভাজনের মাধ্যমে কোনটা হয় ভাই? দেখো যে কোষ বিভাজন বা দ্বিবিভাজনের মাধ্যমে কোনটা হয়, দেখো উগলিনা, ঠিক আছে। ইগলিনা, ইগলিনা, সরি, এই যে ইগলিনা, ইগলিনা কই? এই যে ইগলিনা। এবং দেখো আরেকটা আছে খণ্ডায়ন, ঠিক আছে। খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন, ইংলিশ নামটা মনে রাখো, ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। তো এটা বলতে বলছিলাম কি দিয়ে? উনো দিয়ে মনে রাখতে বলছিলাম। তো দেখো এখানে নষ্টক এবং ওসিলাটোরিয়া কিন্তু আছে, দুইটাই আছে। এখানেও নষ্টক ওসিলাটোরিয়া, এখানেও নষ্টক এবং ওসিলাটোরিয়া। সাথে একটা লিখে নাও, সেটা হলো ভাইয়া ইউলোথ্রিক্স। কি ভাইয়া? ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স, ঠিক আছে। তাহলে তিনটা কিন্তু কি ভাই? তিনটা হলো খণ্ডায়ন। তাহলে আমরা কিন্তু সুন্দর করে কি হাঁটুতে দুইবার খণ্ড দিয়ে মনে রাখতে পারলাম। আবার একটু রিকল করি, দেখো হাঁটুতে, হাঁটুর হা মানে কি ভাইয়া? হরমোন।
টুতে মানে কি, টু মানে হলো টিউবার, দুইবার মানে কি দ্বিবিভাজন, বার মানে কি বার্ডিং বা কুড়ি, খণ্ডন মানে কি খণ্ডায়ন। ঠিক আছে, হাঁটুর হরমোন হলো নো, নো মানে কি ভাই, নো মানে মনে রাখবা যে নস্টক এবং অসিলাটোরিয়া। ঠিক আছে, টিউবার মানে কি, টিউবার মানে ছোট বাচ্চা, টু তার মানে কি চারা। ঠিক আছে, তারপরে দ্বিবিভাজন, দ্বিবিভাজন মানে কি কোষ বিভাজন, কোনটা হবে ভাইয়া, ইগলেনা। ঠিক আছে, ইগলেনা। এবং দেখো তারপর কি, বার মানে বার্ডিং বা কুড়ি। ঠিক আছে, বার্ডিং বা কুড়ি, বার্ডিং বা কুড়ি কোনটা হয় ভাইয়া, দেখো প্রোটোসিফন। কোনটা ছিল ভাইয়া, প্রোটোসিফন। এবং লাস্টে কোনটা আছে, লাস্টে আছে হলো ভাইয়া দেখো খন্ডায়ন। খন্ডায়ন কি বলছি, উনো তার মানে কি ইউলোথ্রিক্স, নস্টক এবং অসিলাটোরিয়া। সবগুলা কিন্তু আমরা টিক্স দিয়ে মনে রাখতে পারি, টিক্স দিয়ে মনে রাখতে পারি। শুধুমাত্র কি, শুধুমাত্র দ্বিবিভাজন এবং কুডিং বা সরি বার্ডিং বা কুড়ি, এই দুইটা একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, একটা হলো দেখো, দেখো আর একটা কি, আর একটা হলো কই গেল দেখো, প্রোটোসিফন। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখা লাগবে কষ্ট করে। ওকে, তারপরে দেখো অযৌন জনন। ঠিক আছে, অযৌন জনন, এখানে মনে রাখবা সবচাইতে ইম্পর্টেন্ট লাইন যে স্পোর সৃষ্টির মাধ্যম অযৌন জনন ঘটে, এবং এই স্পোর সৃষ্টি হলো অযৌন জননের মুখ্য পদ্ধতি বা প্রধান পদ্ধতি। ঠিক আছে, অযৌন জননের প্রধান পদ্ধতি কোনটা ভাইয়া, স্পোর সৃষ্টি। ঠিক আছে, ওকে, একে বলছে যে অযৌন জননের একক হলো রেণু বা স্পোর। ঠিক আছে, অযৌন জননের একক হলো কি ভাই, রেণু বা স্পোর, এটা একটু মনে রাখো। তারপরে নিচে আসো, স্পোর কিসে থেকে তৈরি হয় ভাইয়া, স্পোর তৈরি হয় স্পোরাঞ্জিয়াম থেকে। কি থেকে, স্পোরাঞ্জিয়াম থেকে। এখন দেখো বলছে যে স্পোর ফ্লাজেলা বিশিষ্ট ও সচল হলে তাকে বলা হয় জু স্পোর। কি বলে ভাইয়া, জু স্পোর। ঠিক আছে, জু স্পোর মানে কি পা আছে। ঠিক আছে, এটা কেন মনে রাখবো আমি তোমাকে বলি, দেখো আমরা জানি কি বোটানি, বোটানি এবং কি জুওলজি। ঠিক আছে, জুওলজি, বোটানিতে কি পড়ি আমরা, গাছ গাছালি পড়ি। আর জিওলজিতে কি পড়ি, মানুষ সম্পর্কে পড়ি। আচ্ছা, গাছের কি পা আছে, গাছের কোনো পা নাই, তার মানে গাছ চলাচল করতে পারে না। কিন্তু আমরা যে জুওলজিতে পড়ি, ঠিক আছে, জুওলজিতে পড়ি, জুওলজিতে মানুষ সম্পর্কে পড়ি, তার মানে কি জুওলজিতে মানুষ আছে, মানুষের পা আছে, পা কি করতে পারে, চলাচল করতে পারে। এই জন্য জু স্পোরটা পড়বা যে ফ্লাজেলা বিশিষ্ট এবং কি সচল হয়, মানে চলাচল করতে পারে। ঠিক আছে, উদাহরণটা লাগবে, উদাহরণটা কি ভাইয়া, ইউলোথ্রিক্স। ঠিক আছে, ইউলোথ্রিক্স। ওকে, তারপরে দেখো বলছে যে ফ্লাজেলাবিহীন, ফ্লাজেলাবিহীন যেটা সেটাকে বলা হয় অ্যাপ, দেখো অ্যাপ্ল্যানোস্পোর। কি বলে ভাইয়া, অ্যাপ্ল্যানোস্পোর। আমরা বলছিলাম যে এ মানেই না, এ মানে কি, এ ইকুয়াল টু না, যেখানে এ দেখবা সেখানে বুঝবা যে না, কোনো কিছু নাই। তার মানে কি ফ্লাজেলা নাই, তার মানে কি নিশ্চল, তার মানে কি অ্যাপোলোস্পোর। ঠিক আছে, অ্যাপ্ল্যানোস্পোর। অ্যাপ্ল্যানোস্পোর উদাহরণ কোনটি ভাইয়া, দেখো যে মাইক্রোস্ফোরা। ঠিক আছে, মাইক্রোস্ফোরা কি অ্যাপ্ল্যানোস্পোর। ঠিক আছে, মনে রাখবো অনেক ছোট। আচ্ছা, একটা বড় বস্তু, ঠিক আছে, ওর হাত পা ছিল, ওর পা ছিল, পা দুইটা কাইটা দিলাম, ছোট হয়ে গেল না। ঠিক আছে, ছোট হয়ে গেল না। তাহলে দেখো মাইক্রো মানে ছোট, আমরা জানি, তাহলে ছোট হয়ে গেছে এবং কি ওর পা নাই, তার মানে কি চলাফেরা করতে পারবে না। তাহলে মাইক্রোস্পোর কি ভাইয়া, অ্যাপ্ল্যানোস্পোর বা চলাফেরা করতে পারে না, নিশ্চল। এবং জুস্পোর কোনটা, জুস্পোর হলো ভাইয়া কোনটা বললাম আমরা, যে ইউলোথ্রিক্স না, হ্যাঁ ইউলোথ্রিক্স। ঠিক আছে, ইউলোথ্রিক্স কি ভাইয়া, জুস্পোর। এবং অ্যাপ্ল্যানোস্পোরের উদাহরণ কোনটা ভাইয়া, সেটা হলো মাইক্রোস্ফোরা। ঠিক আছে, এবং দেখো একটা বলছে যে চরম প্রতিকূল পরিবেশে অর্থাৎ দীর্ঘ শুষ্ক পরিবেশে অ্যাপ্ল্যানোস্পোর পুরো প্রাচীর বিশিষ্ট হলে তাকে বলা হয় হিপনোস্পোর। কি বলা হয় ভাইয়া, হিপনোস্পোর। মানে আমরা জানি যে শৈবাল কি কীরকম পরিবেশে বাঁচে ভাইয়া, আর্দ্র পরিবেশে বা যেখানে পানি আছে সেখানে। কিন্তু যদি পানি না থাকে, শুষ্ক পরিবেশ থাকে, তখন কি করব, একটা জ্যাকেট গায়ে দিবে। ঠিক আছে, মানে কি এই যে অ্যাপ্ল্যানোস্পোরের একটি কি করবে পুরো, মানে অ্যাপ্ল্যানোস্পোরের উপরে একটা কি করবে, একটা আবরণ দিবে, সেটা কি বলা হয়, হিপনোস্পোর। ঠিক আছে, হিপনোস্পোরের উদাহরণ কোনটা, এটা হলো ইউলোথ্রিক্স। ঠিক আছে, হিপনোস্পোর, ইউলোথ্রিক্স। তার মানে কি আমরা দেখলাম যে জুস্পোর এবং হিপনোস্পোর দুইটাই ইউলোথ্রিক্স, শুধুমাত্র অ্যাপ্ল্যানোস্পোর কোনটা, অ্যাপ্ল্যানোস্পোর হলো মাইক্রোস্পোরা। ঠিক আছে, তারপর একটু পড়াই দেখো, ক্লাসে মুখস্থ হয়ে যাবে, যেটা বললাম যে জুস্পোর, ঠিক আছে, ইউলোথ্রিক্স এবং কি হিপনোস্পোর, ইউলোথ্রিক্স দুইটাই সেম। এবং যেটা বললাম যে অ্যাপ্ল্যানোস্পোর, তার মানে কি শুক্রাণু নাই, সরি কি নাই, ফ্লাজেলা নাই, তার মানে কি নিশ্চল। যেটা বললাম যে একটা বস্তু পা হলো তার ফ্লাজেলা, আমি কেটে দিলাম। ঠিক আছে, তার মানে কি নিশ্চল হয়ে গেল, প্লাস কি হলো, ছোট হয়ে গেল। তো আমরা ছোটোগুলাকে কি বলবো, যে দেখো কি বলতেছে যে ছোট মানে মনে রাখবা যে মাইক্রোস্ফোরা। এবং কি নিশ্চল মানে কি, নিশ্চল মানে হলো অ্যাপ্ল্যানোস্পোর। ঠিক আছে, ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন অচল রেণুকে বলা হয় অটোস্পোর। ঠিক আছে, অটোস্পোর, তার মানে মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য হলে সেটা কি বলবো ভাইয়া, অটোস্পোর। অটোস্পোর উদাহরণ কি ভাইয়া, ক্লরেলা। কি ভাইয়া, দেখো, দেখো
শৈবাল কোষের পুরো প্রোটোপ্লাস্ট প্রচুর খাদ্য সঞ্চয় করে পুরো প্রাচীর বেষ্টিত হয়, তখন তাকে বলা হয় একাইনিটি। কি বলা হয় ভাইয়া? একাইনিটি। খাদ্য সঞ্চয় করে পুরো হওয়ার নাম কি বলে ভাইয়া? একাইনিটি। ঠিক আছে, ওকে। তারপর দেখো কি বলছে, যে অনুকূল পরিবেশে একাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন শৈবালে পরিণত হয়, যেমন নস্টক, পিটোফোরা এবং কি ক্লাডোফোরা। ঠিক আছে, ওকে। এটা মনে রাখতে পারো কিভাবে আমি তোমাকে বলি, দেখো। তার মানে এটা আসলে একাইনিটির উদাহরণ। ওকে, দেখো আমি তোমাকে উদাহরণটা বলি। তাহলে একাইনিটির উদাহরণ আমরা কি কি পড়তেছি, দেখো নস্টক, পিটোফোরা এবং কি ক্লাডোফোরা। ঠিক আছে, এই ক্লাডোফোরাকে বলবা কাদেফোরা। কি বলো ভাইয়া? কাদেফোরা। আর পিঠোফোরাকে বলবা পিঠেফোরা। ঠিক আছে, পিঠেফোরা। আর নষ্ট মানে মনে রাখবা কষ্ট। ঠিক আছে, তাহলে একাইনিটি মানে কি, দেখো পিঠে ফোড়া, কাঁধে ফোড়া, কষ্ট। ঠিক আছে, তোমার পিঠে ফোড়া হয়েছে, কাঁধে ফোড়া হয়েছে, তোমার কি হইতেছে মানে কষ্ট হইতেছে, তাহলে এটা কি বলবো আমরা? একাইনিটি। ঠিক আছে, তাহলে একাইনিটি কি ভাইয়া? নষ্ট, পিঠে ফোড়া এবং কি ক্লাডোফোরা। ঠিক আছে, ওকে আমরা আবার একটু রিকল করি। দেখো দেখো জুস্পোর, ইউলোথ্রিক্স। ঠিক আছে, হিপনোস্পোর কি, সেটাও ইউলোথ্রিক্স। দেখো অ্যাপ্লানোস্পোর কোনটা ভাইয়া? মাইক্রোস্ফোরা। ঠিক আছে, অটোস্পোর কোনটা? ক্লোরেলা। ঠিক আছে, তারপরে দেখো যদি দেখো একাইনিটি ভাইয়া পিঠে ফোড়া, কাঁধে ফোড়া, অনেক কি কষ্ট। ঠিক আছে, মানে কি নষ্টক, পিঠে ফোড়া এবং কি ক্লাডোফোরা। ঠিক আছে, গেলে একটু মনে রাখো। ওকে, এবং দেখো আর একটা বলছে এখানে, যে রেণু সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে তাদেরকে বলা হয় অক্সোস্পোর। ঠিক আছে, অক্সোস্পোর, এটা মনে রাখবা। দেখো নাভিসুলা। ঠিক আছে, নাভিসুলা। ওকে, হুম, ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে দেখি আমরা পরে পেজে যাই। দেখো যৌন জনন। ঠিক আছে, যৌন জনন। দেখো এখানে আছে হোমোথ্যালিক এবং হেটারোথ্যালিক। ঠিক আছে, হোমোথ্যালিক এবং হেটারোথ্যালিক। দেখো এটা কেমন, হোমোথ্যালিক কাকে বলে এবং হেটারোথ্যালিক কাকে বলে, এটা একটু আমাদের জানা লাগবে। হোমোথ্যালিক এবং হেটারোথ্যালিক, দেখো কি বলছে, যে একই দেহে বিপরীত যৌনধর্মী জননকোষ উৎপন্ন হয়। তার মানে দেহ একটা, কিন্তু এক দেহে কি উৎপন্ন হইতেছে? শুক্রাণু এবং ডিম্বাণু দুইটাই উৎপন্ন হতে, তাহলে আমরা সেটা কি বলবো? হোমো। হোমো মানে কি এক, এবং হেটারো মানে কি আলাদা। এবং যদি বলছে দেখো যে পুং এবং স্ত্রী জননকোষ ভিন্ন ভিন্ন দেহে, তার মানে কি পুরুষের দেহে পুংজনন মানে শুক্রাণু এবং স্ত্রীর দেহে কি ডিম্বাণু উৎপন্ন হতে, তাকে কি বলবো আমরা? হেটারোথ্যালিক। ঠিক আছে, ওকে। এখন বলছে দেখো শৈবালে 3 ধরনের জনন ঘটে। কয় ধরনের জনন ঘটে ভাইয়া? 3 ধরনের জনন ঘটে। একটা হলো ভাইয়া দেখো আইসোগ্যামি, একটা হলো অ্যানাইসোগ্যামি, একটা হলো ভাইয়া উগ্যামি। এটা কিন্তু আমরা প্রথমেই দেখছিলাম, ওই বৈশিষ্ট্যের ভিতরে দেখছিলাম। তো আইসোগ্যামির উদাহরণটা মনে রাখা লাগবে, ইউলোথ্রিক্স। আইসোগ্যামি কি ভাইয়া? ইউলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামি কি ভাইয়া? দেখো অ্যানাইসোগ্যামি হলো প্যান্ডোরিনা। কি ভাইয়া? প্যান্ডোরিনা। এবং দেখো উগ্যামির উদাহরণ কোনটা ভাইয়া? ফিউকাস। ঠিক আছে, তোমরা এক কাজ করবা, আমরা কিন্তু একটু পর পরই ইউলোথ্রিক্সের উদাহরণ দেখতে পারতেছি, তাই না? তোমরা এক কাজ করতে পারো, খাতার ভেতরে ইউলোথ্রিক্সের একটা চার্ট করতে পারো, ইলেকট্রিক্সের কি কি বৈশিষ্ট্য। যেহেতু ইলেকট্রিক্সের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা ইলেকট্রিক্সটা এক্সট্রা চার্ট করে পড়তে পারো, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি আইসোগ্যামি। আইসোগ্যামির উদাহরণ কোনটা ভাইয়া? ইউলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামির কোনটা ভাইয়া? অ্যানাইসোগ্যামি হলো প্যান্ডোরিনা। এবং উগ্যামি কোনটা? উগ্যামি হলো ভাইয়া ফিউকাস। ঠিক আছে, ওকে। দেখো উগ্যামির এখানে একটা কথা বলছে, যেই ক্ষেত্রে দেখো স্ত্রী গ্যামিট বড় এবং নিশ্চল হয়, আর পুং গ্যামিট কি হয়? এতে পড়ছিলাম, কিসে পড়ছিলাম? ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাতে পড়ছিলাম। তো পুং গ্যামিট কি হয়? পুং গ্যামিট অপেক্ষাকৃত ছোট হয় এবং সচল হয়। যেভাবে বলছিলাম যে যেহেতু আমরা যদি হাজব্যান্ড ওয়াইফের কথা চিন্তা করি, একটা ফ্যামিলির হাজব্যান্ড কি করে? বাইরে কাজকাম করে, তার মানে কি বাইরে চলাফেরা করে অল টাইম, তার মানে কি সচল। আর স্ত্রী গ্যামিট কি হয়? ঠিক আছে, বাসায় বসে থাকে, তার মানে কি নিশ্চল। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ইউলোথ্রিক্স। এখন আমরা ইউলোথ্রিক্স নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, ইউলোথ্রিক্স। ওকে, দেখো
ইউলোথ্রিক্সের 60টি প্রজাতি আছে। কয়টি প্রজাতি আছে ভাইয়া? 60টি। তার ভিতরে বেশিরভাগই কোথায় বাস করে ভাইয়া? মিঠা পানিতে জন্মগ্রহণ করে, বাস করে, ঠিক আছে। ওকে, তারপরে এদের দেহ কেমন ভাইয়া? সূত্রময় বা ফিলামেন্টাস। ফিলামেন্টাস মানে তো সূত্রময়, তাই না? তার মানে কি দেহ কেমন ভাই? দেহ হলো ফিলামেন্টাস বা সূত্রময়। এই যে দেহ দেখতেছো না, এই যে দেহ, এই যেটা কি দেখো? সূত্রময়, ঠিক আছে। এটার একটা অংশ আছে যেটাকে বলতেছে হোল্ড ফাস্ট। কি বলে ভাইয়া? হোল্ড ফাস্ট। দেখো হোল্ড ফাস্টে যেখানে বলছে, দেখো আমরা একটু দেখি কি বলছে, যে এর গোড়ার কোষটি লম্বাকৃতির, বর্ণহীন এবং নিচের দিকে ক্রমশ সরু, একে কি বলা হয়? হোল্ড ফাস্ট। এই যে গোড়ার দিকে, ঠিক আছে, সরু এবং কি লম্বা, এটা কি বলতেছে আমরা ভাইয়া? হোল্ড ফাস্ট, ঠিক আছে। ওকে, তাহলে ইলেকট্রিক্সের নিচে গোড়ার দিকে যে লম্বা সরু স্থান রয়েছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা হোল্ড ফাস্ট, ঠিক আছে, হোল্ড ফাস্ট। এটা কি ভাই? লম্বাকৃতির, বর্ণহীন, ঠিক আছে, এবং কি সরু, এগুলো একটু মনে রাখো। তারপরে দেখো বলছে যে হোল ফাস্ট ছাড়া প্রত্যেক কোষে নিউক্লিয়াস আছে। কি আছে ভাই? নিউক্লিয়াস আছে। একটি বেল্ট বা ফিতা আছে। কি আছে ভাইয়া? একটি বেল্ট বা ফিতা আছে, এবং কি আছে? আংটি আছে। আচ্ছা, ও সরি কি বললাম, দেখো কি বলছে, যে নিউক্লিয়াস আছে, একটি বেল্ট বা ফিতা বা আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে। তাহলে আকৃতিগুলো লাগবে, তোমাকে বলবে, সুন্দর করে বলবে যে ইউলোথ্রিক্সের দেহে ক্লোরোপ্লাস্ট কোন আকৃতির নয়? বেল্ট, ফিতা, আংটি, ঠিক আছে, বেল্ট, ফিতা এবং আংটি, ঠিক আছে। এই যে গ্রিডল, ঠিক আছে, বা গার্ডল, যেটাই বলো না কেন, গার্ডল, এই গার্ডল শেপ মানে তো আংটি শেপ, আমরা পড়ছিলাম এর আগে, ঠিক আছে। গার্ডল শেপ মানে কি? আংটি শেপ, ঠিক আছে। ওকে, আর গার্ডল শেপ মানে কি? ফিতা শেপ। তার মানে কি আলটিমেটলি ফিতা, বেল্ট, গার্ডল, আংটি সব কিন্তু কি একটা শেপকেই বোঝায়, ঠিক আছে। ওকে, তাহলে ইউলোথ্রিক্সে কোন টাইপের ক্লোরোপ্লাস্ট বিদ্যমান? মনে রাখবা যে গার্ডল কথাটা মনে রাখলে হবে, ঠিক আছে, কারণ আমরা জানি গার্ডল মানে কি? ফিতা, আংটি বা বেল্ট, ঠিক আছে। ওকে, তারপর নিচে আসো, দেখো বলছে যে ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড আছে। কি আছে ভাইয়া? পাইরিনয়েড আছে। পাইরিনয়েড হলো প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারদিকে অনেক সময় স্টার্চ থাকে। তার মানে কি? দেখো বলছে যে ক্লোরোপ্লাস্টে কি আছে? পাইরিনয়েড আছে। পাইরিনয়েড আলটিমেটলি কি? পাইরিনয়েড হলো একটা কি? প্রোটিন জাতীয় পদার্থ। ওকে, নিচে আসো, দেখো বাংলাদেশে ইউরেথিক্সের 3টা প্রজাতি আছে। প্রজাতিগুলোর নাম একটু লাগবে, দেখো সিমপ্লেক্স এবং কি টেনোরিমা এবং কি ভ্যারিয়াবিলিস, ঠিক আছে, এটা মনে রাখো। এবং আবিষ্কার করছে কে? দেখো AKM নুরুল ইসলাম, ঠিক আছে, AKM নুরুল ইসলাম। দেখো এখন আমরা দেখবো ইলোথ্রিক্সের জনন। কি দেখবো ভাইয়া? ইলোথ্রিক্সের জনন। প্রথমে দেখবো অঙ্গজ জনন, ঠিক আছে। অঙ্গজ জনন দেখুন বলছে খণ্ডায়নের মাধ্যমে অঙ্গজ জনন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে অঙ্গজ জনন কিসের মাধ্যমে হয় ভাইয়া? খণ্ডায়নের মাধ্যমে হয়, ঠিক আছে। নিচে দেখো অযৌন জনন। অযৌন জনন পড়ছিলাম না? অযৌন জনন কিসের জন্য হয় বলো তো? স্পোর সৃষ্টির মাধ্যমে বা স্পোর সৃষ্টির মাধ্যমে। আমি কিন্তু বলছিলাম এই কথা, যে অযৌন জনন সৃষ্টির প্রধান পদ্ধতি ভাই স্পোর সৃষ্টি। ওকে, এখানে বলছে দেখো স্পোর সাধারণত 4 ফ্লাজেলা বিশিষ্ট। কয় ফ্লাজেলা বিশিষ্ট ভাইয়া? স্পোর সাধারণত 4 ফ্লাজেলা বিশিষ্ট, এবং যে কোষ হতে স্পোর উৎপন্ন হয় তাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম। এটাও কিন্তু আমরা পড়ছি, আমরা জানি যে স্পোর কই থেকে সৃষ্টি হয়? স্পোরাঞ্জিয়াম থেকে। তাহলে স্পোর কই থেকে সৃষ্টি হবে? স্পোরাঞ্জিয়াম, ইজি। তারপর কি বলছে দেখো, হোল ফাস্ট ছাড়া অন্য যে কোনো কোষ হতে স্পোর সৃষ্টি হতে পারে, ঠিক আছে। হোল ফাস্টে স্পোর তৈরি হয় না, কারণ কি ভাই? হোল ফাস্ট তো আসলে পরিণত না, ঠিক আছে। এই যে যেটা বললাম যে দেখো যে আমাদের যে হোল্ড ফাস্ট আছে, যে 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 এটা হোল্ড ফাস্ট, এটা তো মানে বৃদ্ধিরত, ঠিক আছে, এটা বাড়তাছে মানে বড় হইতাছে জিনিসটা। এটা কি নতুন একটা কোষের মতো আর কি, এটা এখনো পরিণত হয় না, এর জন্য কি এটা এখান থেকে কি হয় না? কোনো স্পোর সৃষ্টি হয় না, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখো। তারপরে দেখো বলছে যে স্পোর হতে 1 থেকে 32টি স্পোর, দেখো বলছে প্রজাতির উপর ভিত্তি করে প্রত্যেক স্পোরিয়াঞ্জাম থেকে 1 থেকে 32টি স্পোর তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটি স্পোরাঞ্জাম থেকে প্রায় 32টি কি হতে পারে? স্পোর সৃষ্টি হতে পারে, এটা একটু মনে রাখো। এখন দেখো নিচে আসো, দেখো বলছে স্পোর 2 প্রকার। কয় প্রকার ভাইয়া? 2 প্রকার। একটা হলো ক্ষুদ্র আকৃতির, ক্ষুদ্র মানে কি? মাইক্রো। দেখো বলছে ক্ষুদ্র আকৃতিকে কি বলে? মাইক্রো স্পোর, ঠিক আছে। ওকে, আর বৃহৎ আকৃতিটাকে কি বলা হয় ভাইয়া? মেগা স্পোর, ঠিক আছে।
এখানে আই স্পট থাকে মধ্যখানে, এখানে আই স্পট থাকে কোথায়, সম্মুখ ভাগের, একটু মনে রাখো। ওকে, আর এই যে এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট, জুস্পোর নাশপাতি আকৃতির। জুস্পোরের আকৃতি কেমন ভাইয়া? নাশপাতি। ঠিক আছে, আমরা কিন্তু অনেক নাশপাতি আকৃতির জিনিস দেখছি। ঠিক আছে, ওকে। এবং জুস্পোর 2 থেকে 6 দিন সাঁতার কেটে ভেসে বেড়ায়। ঠিক আছে, এগুলো একটু মজার তথ্য, এগুলো একটু নিজে নিজে পড়ে নিও। ওকে, তারপর দেখো নিচে আসো, এখনো দেখো আমরা দেখবো যে যৌন জনন। কি দেখো ভাইয়া? যৌন জনন। ঠিক আছে, দেখো ইউলোথ্রিক্স একটি ভিন্নবাসী বা হেটারোথ্যালিক শৈবাল। তার মানে কি? হেটারোথ্যালিক মানে কি বলো তো? হেটারোথ্যালিক মানে হলো ইউলোথ্রিক্স শৈবালের যৌন মিলন আইসোগ্যামাস। কি ধরনের ভাইয়া? আইসোগ্যামাস। আইসোগ্যামাস ধরনের। ওকে, ফ্লাজিলোগ্যামিটে পরিণত হয়। ঠিক আছে, দেখো আলটিমেটলি এখানে কি হয় আমি তোমাকে বলি। কোষ বিভাজন ঘটে, যেখান থেকে একটু পরে দেখো বলছে হোল ফাস্ট ছাড়া যে কোনো একটি কোষের প্রোটোপ্লাস্ট বিভাজন হয়। তার ফলে কি হয়? 8 থেকে 64টি অপত্য প্রোটোপ্লাস্ট গঠিত হয় বা সৃষ্টি হয়। আমরা দেখো এখানে একটু কথা বলছে, দেখো একটু বোঝার ব্যাপার আছে। সেটা হলো যে আমরা কিন্তু একটু আগে দেখছি যে জুস পোর বা সরি ইউলোথ্রিক্সের ফ্লাজেলা বা জুস পোর কয় ফ্লাজেলা বিশিষ্ট হয়? এখানে পড়ছি না, দেখো এই যে কই গেল, এই যে জুস পোর কী হয় ভাইয়া? 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়। কিন্তু এই যে বিভাজনটা যে ঘটলো, বিভাজনের ফলে যে অপত্য একটা প্রোটোপ্লাস্ট তৈরি হইলো, ঠিক আছে, এটার ফ্লাজেলাটা কেমন হবে? এটার ফ্লাজেলা হবে ব্লাই ফ্লাজিলে। তার মানে কি 2টা ফ্লাজেলা থাকবে। কয়টা ফ্লাজেলা থাকবে ভাইয়া? 2টা ফ্লাজেলা, 2টা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপর এখানে আসলে দেখো পামেলা দশা। ঠিক আছে, পামেলা দোস্ত এখানে বলছে যে কিছু শৈবাল শুষ্ক পরিবেশে সাইটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিন আবদ্ধ থাকে, তাকে কি বলা হয়? পামেলা দশা। ঠিক আছে, পামেলা দশা। তার মানে আমরা জানি যে শৈবাল আসলে শুষ্ক পরিবেশে বাঁচতে পারে না। এজন্য মনে করো যে শুষ্ক পরিবেশে বাঁচার জন্য কি করে? বারবার প্রোটোপ্লাজম বিভাজিত করে। ঠিক আছে, এবং জেলাটিন আবদ্ধ থাকে। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পামেলা দশা। এবং পামেলা দশা কোনটিতে দেখা যায়? দেখো যে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস শৈবালে কি দেখা যায়? পামেলা দশা দেখা যায়। ঠিক আছে, আবার ইউলোথ্রিক্সে পামেলা দশা দেখা দেয়। যেহেতু ইউলোথ্রিক্স পড়তেছি, ইউলোথ্রিক্সকে তো পামেলা দশা দেখাই দিয়ে দেওয়া লাগবে, এই জন্য তো পড়তেছি, তাই না? ওকে, এখানে বলছে যে বহুকোষী ডিপ্লয়েড যৌনুর সাথে এককোষী হ্যাপ্লয়েড গ্যামেট যৌনুক্রম করে, তাকে বলা হয় ডিপ্লন্টিক জীবনচক্র। ডিপ্লন্টিক জীবনচক্র উদাহরণ কোনটা ভাই? দেখো ফিউকাস এবং কি সার্গাজম, একটু মনে রাখো, ফিউকাস এবং সার্গাজম। তারপরে দেখো ইলোথিক্সের গুরুত্ব, পরিবেশের পরিবেশতন্ত্রের উৎপাদক হিসাবে কাজ করে। ঠিক আছে, উৎপাদক হিসাবে কাজ করে। অক্সিজেন যোগ করে, কার্বন ডাইঅক্সাইড কী করে? শোষণ করে। মানে একটা উদ্ভিদের যা কাজ তাই করে। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পড়া লাগবে। ঠিক আছে, দেখো বলছে যে বায়ুমণ্ডলে অক্সিজেন কি হয়? বায়ুমণ্ডল অক্সিজেন যোগ হবে না, সেটাই বলছে এখানে। তারপর বলছে দেখো মাটিতে নাইট্রোজেন সংবর্ধন। ঠিক আছে, এটা আমরা জানি। এবং মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে কোন কোন ব্যাকটেরিয়া, এটা আমরা জানি। নস্টক, অ্যানাবেন এবং কি দেখো অলোসিরা। ঠিক আছে, নস্টক, অ্যানাবেন এবং কি অলোজিরা, এগুলা কিন্তু কি করে ভাই? এগুলো সব মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করে। দেখো এখানে একটা কথা বলছে যে
ধানের জমিতে অ্যাজোলা হলেও জমিতে নাইট্রোজেন সার কম প্রয়োগ করতে হয়। ঠিক আছে, তার মানে তোমাকে বলবে যে ধানের জমিতে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ভাইয়া অ্যাজোলা। ধানের জমিতে কোনটা হয় ভাইয়া? অ্যাজোলা। ঠিক আছে, ওই কারণ কি ভাই, অ্যাজোলার ভেতরে কি থাকে? অ্যানাবেনা অ্যাজোলা নামক নীলাভ সবুজ ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, অ্যাজোলা কথাটা মনে রাখবা। ওকে, তারপর দেখো পরিবেশ দূষণ রোধ। কি ভাইয়া? পরিবেশ দূষণ রোধ। পরিবেশ দূষণ রোধ উৎপাদক হিসাবে। ঠিক আছে, তারপর কি ভাইয়া? বায়োফুয়েল তৈরি। ঠিক আছে, বায়োফুয়েল তৈরি। এখানে দেখো মনে রাখবা যে শৈবালকে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল নামে অভিহিত করা হয়। তোমাকে বলবে যে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল কাকে বলা হয়। অ্যান্সার কি? অ্যান্সার হবে ভাইয়া শৈবাল। শৈবালকে কি বলা হয়? সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। ঠিক আছে, এবং বায়োফুয়েল হিসাবে বায়োফুয়েল তৈরিতে কাজ করে কোন ব্যাকটেরিয়া, সরি কোন শৈবাল? দেখো এখানে বলছে, দেখো নামের সাথে কি কোনো মিল আছে? বায়োফুয়েল, আচ্ছা ব্রনি কথাটা মনে রাখো। ব্রনি ব্রনি বিতে ব্রনি বিতে বায়োফুয়েল, এভাবে একটু মনে রাখা ট্রাই করো। ঠিক আছে, ওকে। তারপর দেখো গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। ঠিক আছে, ওকে। তারপরে সমুদ্রের মাছের অবস্থান নির্ণয়, তারপরে মাটির বয়স নির্ণয়, মানুষের খাদ্য হিসাবে। ঠিক আছে, মানুষের খাদ্য হিসাবে এটা লাগবে। মানুষের খাদ্য হিসাবে কোন কোন শৈবাল ব্যবহার করা হয়? দেখো এখানে বলছে যে উলভা ল্যাকুয়েটা। উলভা ল্যাকুয়েটা মানুষ খাদ্য হিসেবে ব্যবহার করে। এবং দেখো মানুষের খাদ্য তালিকায় ক্লোরেলা, ক্লোরেলা এবং উলভা ল্যাকুয়েটা, এটা একটু মনে রাখো। ঠিক আছে, তারপর পশু খাদ্য হিসেবে কোনটি ব্যবহার করা হয়? পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, দেখো দেখো ল্যামিনারিয়া, দেখো ল্যামিনারিয়া এবং কি অ্যালারিয়া এবং কি রোডো ডাইমেনিয়া। ঠিক আছে, ওকে, এগুলো একটু মনে রাখো। তারপর কি বলছে দেখো, ন্যানো ফিল্টার উৎপাদন। এখানে মনে রাখবা যে ন্যানো ফিল্টার উৎপাদনে পিটোফোরা শৈবাল কাজ করে। ঠিক আছে, পিটোফোরা শৈবাল কাজ করে ন্যানো ফিল্টার হিসাবে। এখানে আর কিছু লাগবে না। তারপরে দেখো নিচে আসো, শৈবালের অপকারী ভূমিকা। শৈবালের অপকারী ভূমিকা, ওয়াটার ব্লুম সৃষ্টি। ঠিক আছে, ওয়াটার ব্লুম সৃষ্টি। উদাহরণ কি বলছে দেখো, যে মন দিয়ে মনে রাখবা। ঠিক আছে, এখানে লেখা দিচ্ছে দেখো মন। ঠিক আছে, ওয়াটার ব্লুম কি ভাইয়া? মন। মন দিয়ে মনে রাখবা। ঠিক আছে, মাইক্রো সিস্টিস নস্ট্রিক এবং কি ওয়াসিলা টোরিয়া। ঠিক আছে, মন দিয়ে মনে রাখবা। তারপরে দেখো উদ্ভিদের রোগ সৃষ্টি। উদ্ভিদের রোগ সৃষ্টি করে কোনগুলা? দেখো সেখানে উদাহরণ দেয় নাই। তারপর মাছের রোগ সৃষ্টি। ঠিক আছে, দেখো এটা একটু মনে রাখো যে ইউডোগোমো, দেখো ইউডোগোনিয়াম। ঠিক আছে, ইউডোগোনিয়াম। ইউডোগোনিয়াম কী করে ভাই? মাছের রোগ সৃষ্টি করে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, ইউডোগোনিয়াম মাছের রোগ সৃষ্টি করে। তারপর দেখো বলছে স্থাপনার ক্ষতি, রাস্তাঘাট পিচ্ছিলকরণ, এই মানে হেডলাইনগুলো একটু মনে রাখো। ঠিক আছে, তারপরে এখন আমরা দেখবো ছত্রাক। কি দেখবো ভাইয়া? ছত্রাক দেখবো। ঠিক আছে, দেখো ছত্রাক এখানে বলছে ক্লোরোফিলবিহীন, বহুকোষী, অভাস্কুলার। ঠিক আছে, হাইফি সমৃদ্ধ, মাইসেলিয়াম দ্বারা গঠিত, হেটারোট্রফিক, সুকেন্দ্রিক। ঠিক আছে, শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। ঠিক আছে, এখানে কিছু কিছু কি আছে? শৈবালের চাইতে ব্যতিক্রম আছে, আবার কিছু কিছু শৈবালের সাথে মিল আছে। যেমন ক্লোরোফিলবিহীন, এটা কি শৈবালের সাথে ব্যতিক্রম। ঠিক আছে, বহুকোষী, এটা কি মিল আছে। অভাস্কুলার মিল আছে। ঠিক আছে, তারপর কি সুকেন্দ্রিক, এটাও মিল আছে। শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, এগুলো কি মিল আছে। ঠিক আছে, তো দেখো আমরা নিচে আসো, দেখো এখানে পড়বা যে আবার দেখো এখানে বলছে যে এই যে ছত্রাক সম্বন্ধে যে স্থান আলোচনা কথা কি বলা হয়? মাইকোলজি বলা হয়, বা ছত্রাক তত্ত্ব। ওই যে বললাম কি কি পড়াইছিলাম প্রথমে, যে মাছির ফাঁসি। ঠিক আছে, মাছির ফাঁসি, মা ছি, তার মানে কি ছত্রাক আবিষ্কার করা কোথায়? মাইকোলজিতে, এই যে মাইকোলজি। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা একটু লাগবে। মধু ছত্রাক বা হানি মাশরুম, এটা লাগবে। মাশরুমের বয়স ধারণা করা হয় 2400 বছর এবং এটি 2000 একর জমির উপর বিস্তৃত থাকে। এবং দেখো এখানে বলছে যে দেখো আর্মিলারিয়া মেলা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে। ঠিক আছে, আর্মি মনে রাখবা, আর্মি। আর্মিরা কি করে? আর্মিরা একটা দেশে মনে করো যে সাপোজ ধরো, মনে করো যেটা তোমাদের দেখো মনে রাখার একটু টিপস বলে দিই।
মনে করো যে বাংলাদেশে অনেক কি হয়েছে, মাদক বেড়ে গেছে, ঠিক আছে, মাদক ড্রাগ সব কিছু বেড়ে গেছে, প্রচুর পরিমাণে মাদক ব্যবসা চলতেছে। এখন কোনো কিছু করতে পারলো না, ঠিক আছে, লাস্টে কি করলো, লাস্টে আর্মি নামায় দিল বা সেনাবাহিনী নামায় দিল, ঠিক আছে। তো আর্মি নামায় দিছে, আর্মিটা কি করছে, পিডায়া ক্রস ফায়ার দিয়া সব কিছু কইরা সে মাদক ব্যবসাকে বা মাদক নির্মূল করে ফেলছে দেশ থেকে। তাহলে কি করলো, দেশটা অন্ধকারে চলে গেছিল, সেই দেশে আলো জ্বালাইলো কারা, আলো জ্বালাইলো আর্মি, ঠিক আছে। তো সেটা মনে রাখবা যে আর্মি লারিয়া কি অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়, ঠিক আছে। ওকে, এবং দেখো বলছে কিছু ছত্রাক বিষাক্ত, তাদেরকে কি বলা হয়, দেখো যে বিষাক্ত ছত্রাককে অ্যামাটক্সিন বলা হয়, ঠিক আছে। দেখো বিষাক্ত মানে তো টক্সিন, ঠিক আছে, টক্সিন, তাহলে কি এটা তো স্পেশালি মনে রাখার কিছু নেই, বিষাক্ত থাকলে কি থাকে বা অ্যামাটক্সিন। ওকে, তাহলে বিষাক্ত ছত্রাকে কী থাকে ভাইয়া, অ্যামাটক্সিন থাকে। এখন দেখো ছত্রাকের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য দেখো বলছে ক্লোরোফিলবিহীন, ক্লোরোফিলবিহীন, অসবুজ, ঠিক আছে, সালোক সংশ্লেষণে অক্ষম, অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে। তারপর বলছে দেখো মৃতজীবী, পরজীবী এবং মিথজীবী, এই তিনটা মনে রাখা লাগবে, ঠিক আছে। দেখো মৃতজীবী, পরজীবী এবং কি মিথজীবী। তারপর দেখো কি বলছে সুকেন্দ্রিক, ঠিক আছে, সুকেন্দ্রিক। তারপর দেখো বলছে ছত্রাকের কোষ প্রাচীর কি, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ঠিক আছে। দেখো ছত্রাকে ক আছে না, কাইটিনও কি আছে, ক আছে, এভাবে মনে রাখবা, ছত্রাকের ক আছে, কাইটিনেরও ক আছে। আর কাইটিন আসলে কি এক প্রকার জটিল পলিস্যাকারাইড, এটা একটু মনে রাখো, ঠিক আছে। এবং ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, ছত্রাকের সঞ্চিত খাদ্য হলো ভাইয়া দেখো গ্লাইকোজেন এবং কি তৈলবিন্দু, ঠিক আছে, গ্লাইকোজেন এবং কি তৈলবিন্দু। এবং দেখো এখানে বলছে ভলিউটিন, ভলিউটিন এবং কি চর্বি, কয়টা পাইলাম, গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন এবং কি পাইলাম, চর্বি পাইলাম। এখন তুমি বলো ভাই ভলিউটিন জিনিসটা কি, মনে রাখবা ভলিউটিন হলো ভাই ফসফরাস জাতীয় খাদ্য, ঠিক আছে, ফসফরাস লিখে রাখো, ভলিউটিন কি ভাই ফসফরাস, তাহলে কি পেলাম গ্লাইকোজেন, তেলবিন্দু, ভলিউটিন এবং কি চর্বি, ঠিক আছে। তারপর দেখো কি বলছে যে ছত্রাক দিয়ে ভাস্কুলার টিস্যু নেয়, তার মানে কি শৈবালের মতো ছত্রাকও কি করতে পারে না, পরিবহন করতে পারে না। তারপর বলছে দেখো ছত্রাকের জননাঙ্গ এককোষী, ছত্রাকের জননাঙ্গ এককোষী। আচ্ছা মনে রাখবা, দেখো আমি একটু দাগায় দেই, এই যে ছয়, ছয়, সাত, তারপরে দেখো আট, নয়, 10 এবং 11, এ কয়েকটা শৈবালের অনুরূপ, ঠিক আছে, শৈবালের অনুরূপ, মানে শৈবালের যা বৈশিষ্ট্য এখানে তাই আছে, শৈবালের অনুরূপ, ঠিক আছে। দেখো আমরা একটু পড়বো এখন। দেখো শৈবালের দেহে ভাস্কুলার টিস্যু ছিল না, ছত্রাকেও নাই। শৈবালের জননাঙ্গ কি এককোষী ছিল, এটাও এককোষী। তারপর কি স্ত্রী জননাঙ্গ থাকা সত্ত্বেও কি ভ্রূণে পরিণত হয় না, এটা শৈবালও ছিল, ছত্রাকেও আছে। তারপর কি হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে, এটাও কি শৈবালও ছিল এবং ছত্রাকেও আছে। তারপর বলছে দেখো যে জাইগোটে মিওসিস বিভাজন ঘটে, থেলাস কি হ্যাপ্লয়েড, ঠিক আছে। তারপর বলছে দেখো অধিকাংশ ছত্রাকে কি শোষণ প্রক্রিয়ায় পুষ্টি গ্রহণ করে, এটাও কিন্তু আমরা কিসে পড়ছিলাম, এটা আমরা ছত্রাক শৈবালে পড়ছিলাম, ঠিক আছে। এবং 12 নাম্বার কি বলছে দেখো যে তীব্র অভিযোজন ক্ষমতা, ঠিক আছে, তীব্র অভিযোজন ক্ষমতা মানে কি ভাইয়া, মনে করো প্রতিকূল পরিবেশও বেঁচে থাকতে পারে। যেমন বলছে দেখো যে 5 ডিগ্রি নিম্ন তাপমাত্রা এবং কি 50 ডিগ্রির উপর তাপমাত্রাও জন্মাতে পারে, ঠিক আছে। মানে আর লিমিটটা কিন্তু সহজ আছে, 5-50, ঠিক আছে, কঠিন না, 5 এবং 50, তাহলে 5 ডিগ্রির নিচে যদি হয় তাও জন্মাবে, 5 ডিগ্রির উপর হলেও কি জন্মাবে, তার মানে কি অভিযোজন ক্ষমতা খুব বেশি। এবং কি বলছে দেখো যে থ্যালাফাইটা জাতীয় উদ্ভিদ, এটাও কি, এটা হলো শৈবালের সাথে মিল। থ্যালাফাইটা মানে কি, থ্যালাফাইটা মানে হলো যেটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, ঠিক আছে। এবং বলছে দেখো যে এক কোষী ছাড়া প্রায় সব ধরনের হাইফি দ্বারা গঠিত। এখন হাইফি দেখো একটা চিত্র আঁকায় দেখাই, দেখো এখানে আঁকায় চিত্র, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে। মনে করো এটা একটা ছত্রাকের দেহ, ঠিক আছে, এটা একটা ছত্রাকের দেহ, ঠিক আছে, সাপোজ এটা একটা ছত্রাকের দেহ। ছত্রাকের দেহের নিচে দেখবা কিছু কিছু লম্বা সুতার মতো অংশ থাকবে, ঠিক আছে। সুতার কি করলাম এটা, দাঁড়াও 1 মিনিট, আচ্ছা এটা হবে না, ওকে সমস্যা নাই। দেখো ঠিক আছে, সুতার মতো অংশ আছে, এই সুতার মতো যে অংশ আছে এগুলাকে বলা হয় হাইফা। কি বলা হয় ভাইয়া, হাইফা বা হাইফি যাই বলো না কেন, এটা কি বলে আমরা, আচ্ছা দেখো এটা হলো হাইফা, হাইফা বা হাইফি যেটাই বলো না কেন।
এবং এই যে হাইফা এগুলো আবার দেখো এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত, ঠিক আছে, খণ্ডে খণ্ডে বিভক্ত, এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত, খণ্ডে খণ্ডে বিভক্ত। এই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সেপ্টা। কি বলা হয় ভাইয়া? সেপ্টা। দেখো লেখা দিই, এই প্রত্যেকটা খণ্ডকে বলা হয় সেপ্টা, সেপ্টা, ঠিক আছে, মার্ক করে দিই আমি। এটুকু হলো ভাইয়া সেপ্টা, ঠিক আছে, সেপ্টা। এবং এই সেপ্টা যখন বিভাজিত হয় বা ভাগ হয়, ঠিক আছে, একটা সেপ্টা আছে না, এই এতটুকু অংশ, এতটুকু অংশকে ধরো আমি আবার নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ক্ষুদ্র ক্ষুদ্র করলাম, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো আইডিয়া। কি বলবো ভাইয়া? অয়ডিয়া। দেখো অয়ডিয়া মনে রাখবা শুধু, ওয়াইড আমরা দেখবো, এগুলো পড়া আছে আমাদের, ওয়াইডিয়া, ঠিক আছে। তো প্রথমে কি দেখলাম? দেখো যে এটা হলো কি, দেখো এটা হলো একটা ছত্রাকের দেহ, ঠিক আছে, দেহর যেটা সূত্রের মতো অংশটাকে আমরা কি বলবো? হাইফা বলবো। হাইফার ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে সেটাকে আমরা কি বলবো? সেপ্টা। এবং সেপ্টাকে যে ক্ষুদ্র ক্ষুদ্র করা হয় সেটাকে আমরা কি বলবো? অয়ডিয়া, ঠিক আছে, অয়ডিয়া বলবো। ওকে, এখন দেখো এগুলো আমাদের এখানে আছে। ওকে, আচ্ছা দেখো এগুলো তো বুঝলা। আচ্ছা দেখো এখানে আসছে, এখানে আমরা হাইফি পড়লাম না। ওকে, এখন দেখো দেখো নিচে একটা কথা বলছে যে ফানজাইকে, দেখো ফানজাইকে 5টি ফাইলামে বিভক্ত করা হয়েছে, ঠিক আছে। ছত্রাক মানে তো ফানজাই, ঠিক আছে। ফানজাইকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ফাইলামে বিভক্ত করা হয়েছে, 5টি ফাইলামে। ফাইলামগুলোর নাম মনে রাখবা কীভাবে? দেখো একটা ট্রিক শিখাই দেই, মনে রাখবা হলো এইভাবে যে জাহাঙ্গীর এসে বেশি দিন ডিউটি করে মরল, ঠিক আছে। জাহাঙ্গীর এসে বেশি দিন ডিউটি করে মরল, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা কি বুঝাইলাম ভাইয়া? জাহাঙ্গীর দিয়ে বুঝাইলাম। দেখো নাম্বার লেখা দিই, 1, এসে মানে 2, বেশি দিন মানে 3, ডিউটি মানে 4, মরল মানে 5, ঠিক আছে। দেখো দেখো 1 নাম্বার জাহাঙ্গীর, দেখো এখানে বলছে জিগ্নোমাইকোটা, জিগ্নো জাহাঙ্গীর, ঠিক আছে। 2 নাম্বার কি? এসো, ঠিক আছে, দেখো অ্যাসকোমাইকোটা, ঠিক আছে, এসো দেখি মনে রাখবে অ্যাসকোমাইকোটা। 3 নাম্বার কি? বেশি দিন, দেখো বলছে কি? বেশি ডিওমাইকোটা, ঠিক আছে, বেশি ডিওমাইকোটা কি মনে রাখবা? বেশি দিন। তারপরে দেখো 4 নাম্বারে কি? দেখো 4 নাম্বারে ডিউটি, 4 নাম্বারে ডিউটি কি বলছে? দেখো ডিউটারোমাইকোটা, ডিউটারোমাইকোটা। তারপর কি বলছে? দেখো 5 নাম্বার হলো মৌল্য, দেখো মাইকো ফাইকোফাইটা, ঠিক আছে, মাইকো ফাইকোফাইটা। ওকে, ভাবে মনে রাখতে পারবা। তারপর নিচে আসো, দেখো এই যেখানে বলছে যে হাইফা, ঠিক আছে, ছত্রাকের সূত্রাকার শাকে কি বলা হয়? হাইফা। মাত্র যেটা দেখালাম সুতার মতো অংশ কি হাইফা বলে। এবং দেখো বলছে যে হাইফার, ঠিক আছে, হাইফার প্রাচীর, প্রস্থ প্রাচীরকে কি বলা হয়? সেপ্টা, ঠিক আছে, প্রস্থ প্রাচীরকে কি বলা হয়? সেপ্টা। এগুলো কিন্তু আমরা মাত্র দেখছি, ঠিক আছে, এই যে হাইফা সেপ্টা, এই যে হাইফা এবং কি সেপ্টা, ঠিক আছে। ওকে, এগুলো এখানে বলছে, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে বলছে যে শাখা প্রশাখা বিশিষ্ট সূত্রাকার হাইফি দ্বারা গঠিত ছত্রাক দেহকে বলা হয় মাইসেলিয়াম। তার মানে এখানে আমরা কি পাইলাম? দেখো একটা দেহ পাইলাম, একটা হাইফা পাইলাম, একটা সেপ্টা পাইলাম। এই সম্পূর্ণটাকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় মাইসেলিয়াম, ঠিক আছে। দেখো আমি লিখে দিই সুন্দর করে, ঠিক আছে। সম্পূর্ণটাকে একসাথে কি বলা হয়? সম্পূর্ণটাকে একসাথে বলা হয় মাইসেলিয়াম, ঠিক আছে, মাইসেলিয়াম। দেখো মাইসেলিয়াম, তোমরা চাইলে চিত্রটা বইয়ের ভিতরে আঁকায় রাখতে পারো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে, মাইসেলিয়াম। ওকে, তাহলে সূত্রের মতো অংশটাকে কি বলবো আমরা? সেপ্টা, সরি হাইফা। হাইফার ভেতরে যে ক্ষুদ্র প্রস্থ প্রাচীর তাকে কি বলবো আমরা? সেপ্টা। এবং হাইডা, সেপ্টা এবং কি সমগ্র ছত্রাক দেহ মিলে কি গঠিত করে? মাইসেলিয়াম গঠিত করে, ঠিক আছে। ওকে, এবং মাইসেলিয়াম কি বিশিষ্ট হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট হয়, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এজন্য কি বলা হয়? সিনোসাইটিক মাইসেলিয়াম বলা হয়। আমি বলছি যে নিউক্লিয়াস বেশি মানে কি? সিনোসাইটিক। নিউক্লিয়াস বেশি মানে কি ভাই? সেটা হলো সিনোসাইটিক। ওকে, এখন দেখো বলছে যে পোষক দেহ থেকে যখন, দেখো বলছে যে ছত্রাক যখন পোষক দেহ থেকে, দেখো পরজীবীর, দেখো পরজীবী ছত্রাক পোষক দেহের ভেতর থেকে বিশেষ ধরনের এনজাইমে, আচ্ছা এটা কি দাগাইলাম? দাগাবো তার পরের লাইন। দেখো পোষক দেহ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা হয় হোস্টোরিয়াম। কি বলে ভাইয়া? হোস্টোরিয়াম, ঠিক আছে, হোস্টোরিয়াম। তাহলে পোষক দেহ থেকে যে খাদ্য গ্রহণ করবো তাকে কি বলবো আমরা? হোস্টোরিয়াম, ঠিক আছে। উদাহরণ কি ভাই? উদাহরণ হলো পিঠোফোরা, ঠিক আছে, পিঠোফোরা, ঠিক আছে। আচ্ছা ফোরা কোথায় ওঠে? দেহে ওঠে না, ঠিক আছে, দেহ ওঠে, ঠিক আছে, দেহতে কি ওঠে? ফোরা ওঠে। তার মানে মনে রাখবা যে পোষক দেহ থেকে যেটা খাদ্য তৈরি করছে সেটার উদাহরণ কি ভাইয়া? পিঠোফোরা, ঠিক আছে। তার মানে কি? পোষক দেহ মানে হলো হস্টোরিয়াম, হস্টোরিয়াম উদাহরণ কোনটা ভাইয়া? পিঠোফোরা। এবং যদি বলে
পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাই কি বলা হয়? পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে বলা হয় রাইজয়েড। কি বলে ভাইয়া? রাইজয়েড। রাইজয়েড জিনিস আমরা পড়ছিলাম না? ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা আমরা পড়ছিলাম, ঠিক আছে? ওকে, দেখো রাইজয়েড জিনিসটা আসলে কি? রাইজয়েড জিনিসটা আসলে মনে করো যে মূলের মতো, ঠিক আছে? মূল আছে না, উদ্ভিদের মূল আছে না, ওই মূলের মতো, ঠিক আছে, বা শেকড়ের মতো, সেটাকে কি বলে? রাইজয়েড বলে। বা ছোট 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 এই যে এরকম, ধরো এটা একটা শেকড়, শেকড়ের সাথে ছোট 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 এরকম আছে, এটাকে আমরা কি বলি? রাইজয়েড বলি, ঠিক আছে? ওকে, তারপরে দেখো বলছে যে কোনো কোনো উচ্চ শ্রেণীর ছত্রাকে মাইসেলিয়াম শক্ত রশ্মির মতো গঠন করে, তাকে বলা হয় রাইজোমর্ফ। কি বলে ভাইয়া? রাইজোমর্ফ। যদি তাহলে কি বলে যে শক্ত রশ্মির মতো, শক্ত রশ্মির মতো গঠন, সেটা কি বলবো আমরা? রাইজোমর্ফ, ঠিক আছে? শক্ত রশ্মির মতো গঠন কি বলবো ভাইয়া? রাইজোমর্ফ। পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করলে রাইজয়েড, ঠিক আছে? পরিবেশ থেকে খাদ্য গ্রহণ করলে কি বলা হয় সেটাকে? সেটাকে বলা হয় হোস্টোরিয়াম, ঠিক আছে? হোস্টোরিয়ামের উদাহরণ কি ভাইয়া? পিটোফোরা, ঠিক আছে? কারণ দেহতে কি ওঠে? ফোরা ওঠে, ঠিক আছে? ওকে, রাইজোমর্ফের উদাহরণ কি? দেখো অ্যাগারিকাস। রাইজোজামের উদাহরণ কি ভাই? অ্যাগারিকাস, ঠিক আছে? এটা একটু মনে রাখো। দেখো নিচে আছে মাইকোরাইজাল ছত্রাক। মাইকোরাইজাল ছত্রাকের উদাহরণ দেখো, বলছে যে স্যাপ্রোলেগনিয়া, ঠিক আছে? ওই যে বলছিলাম লেগ, আচ্ছা বড় লেগ, লেগ মানে কি? পা। এখানে জাল আছে, মনে করো যে জালের ভেতরে পা আটকে গেছে, তাহলে মাইকোরাইজাল কি? মাইকোরাইজাল ছত্রাক কোনটাকে বলে? স্যাপ্রোলেগনিয়া, ঠিক আছে? লেগনিয়া মানে মনে রাখবা, লেগ মানে পা কোথায় আটকে গেছে? জালের ভেতরে আটকে গেছে, এভাবে মনে রাখবা, ঠিক আছে? ওকে, তারপর দেখো সঞ্চিত খাদ্য। ছত্রাকের সঞ্চিত খাদ্য আমরা আগেই পড়ছি, প্রথমেই পড়ছি বৈশিষ্ট্য, তাই এখানে পড়বা গ্লাইকোজেন, তৈলবিন্দু, ঠিক আছে? দেখো ছত্রাক কোষ দুটি অংশে বিভক্ত, একটা হলো কোষ প্রাচীর, একটা হলো প্রোটোপ্লাস্ট। একটা কোষ প্রাচীর, একটা কি ভাইয়া? প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরটা কি ভাই? কাইটিন নির্মিত, ঠিক আছে? কাইটিন একটা কি ভাইয়া? জটিল পলিস্যাকারাইড। প্রোটোপ্লাস্ট লাগবে না, কোষ ঝিল্লি। দেখো এখানে মনে রাখবা যে ছত্রাকের কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো, দেখো আর্গোস্টেরল, ঠিক আছে? আর কি আছে এখানে? দেখো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে সব কিছু থাকে, শুধু প্লাস্টিক থাকে না। কারণ কি? সালোক সংশ্লেষণ করতে পারে না, তাদের কি থাকে না? প্লাস্টিক থাকে না। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি, এটা আমরা আগেই দেখছি, ঠিক আছে? ভলিউটিন কি ভাই? ফসফরাস জাতীয়, এগুলো আগেই বলছে, ঠিক আছে? এগুলো কিন্তু আগে পড়ছি আমরা। নিউক্লিয়াস, ছত্রাকের ডাইমরফিজম, ঠিক আছে? দেখো ছত্রাক যদি নিজের আকৃতি পরিবর্তন করে তাকে বলা হয় ডাইমরফিজম, ঠিক আছে? দেখো বলছে ভিন্নতর পরিবেশের কারণে নিজের আকৃতি পরিবর্তনের ক্ষমতাকে বলা হয় ডাইমরফিজম, ঠিক আছে? একটা উদাহরণ দিচ্ছে, দেখো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা হলো মাটিতে সূত্রাকার। কেমন? মাটিতে সূত্রাকার মানুষের ফুসফুসে কোষপিণ্ড বা পিণ্ড আকৃতি, ঠিক আছে? মানুষের ফুসফুসে কেমন? পিণ্ড আকৃতি, মাটিতে কেমন? সূত্রাকার, ঠিক আছে? এভাবে মনে রাখবো। তাহলে হিস্টোপ্লাজমা মানটিতে কিরকম? সূত্রাকার। মানুষের ফুসফুসে কেমন? কোষপিণ্ড আকৃতি বা পিণ্ড আকৃতি, ঠিক আছে? এটা মনে রাখবে তোমরা মশ দিয়ে, ম স, মটে মাটি, সতে সূত্রাকার, এবং এটা মনে রাখবা প ফ, প ফ, ঠিক আছে? তাহলে কি? ফুসফুসে পিণ্ড আকৃতি, এটা মনে রাখতে পারো, ঠিক আছে? কোনটা উদাহরণ কি ভাই? দেখো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ঠিক আছে? ওকে, তারপর ছত্রাকের খাদ্য গ্রহণ, এটা তো আমরা বললাম যে ছত্রাক কি করে? শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? শৈবালের মতোই। দেখো এখানে ওই যে হস্টোরিয়ার কথা আবার বলছে, দেখো হস্টোরিয়ার কথা আবার বলছে যে পরজীবী ছত্রাকের কোষ, পোষক কোষের অভ্যন্তরে কি হস্টোরিয়ার মাধ্যমে খাদ্য শোষণ করে, ঠিক আছে? হস্টোরিয়া মানে কি? অন্য কোনো পোষক দেহে যখন, পোষক দেহ থেকে যখন কি করবে, মানে পরজীবী থেকে, মানে কি পোষক দেহ থেকে, পোষক দেহ থেকে যখন পুষ্টি সংগ্রহ করবে তখন সেটা কি বলবো? হস্টোরিয়া, ঠিক আছে? ওকে, নিচে আসো, দেখো হাইফি। হাইফির মাথাকে বলা হয় ডোম। হাইফির মাথায় কি বলা হয় ভাইয়া? ডোম। ওই যে আমরা হাইফি দেখছিলাম না? হাইফি কো, দেখো আবার একটু বের করে, এই যে হাইফি, ঠিক আছে? হাইফি, হাইফি দেখো এখানে আমি দাগাই দিই আবার। হাইফি, এই যে হাইফি, হাইফি যে মাথা, এই যে মাথা, ঠিক আছে? মাথাটাকে আমরা বলবো ডোম। কি বলবো ভাইয়া? বলবো ডোম,
ডোম। ঠিক আছে, এর মাথায় কী বলবো ভাইয়া? ডোম বলবো। ঠিক আছে, ওকে। এখন দেখবো ছত্রাকের জনন। ছত্রাক কীভাবে অঙ্গজ, অযৌন এবং যৌন উপায়ে কী করে? জনন প্রক্রিয়া সম্পন্ন করে। ঠিক আছে, ওকে। নিচে আসো, দেখো বলছে যে ছত্রাকে দৈহিক ও যৌন অঙ্গের কোনো পার্থক্য থাকে না, তার মানে কি? হোলোকার্পিক। ঠিক আছে, হোলোকার্পিক, এটা একটু মনে রেখো যে ছত্রাকের দৈহিক ও যৌন অঙ্গের কোনো পার্থক্য থাকে, তার মানে কি? এটা হলো হোলোকার্পিক। ঠিক আছে, অধিকাংশ ছত্রাকের দেহে অংশবিশেষ হতে জননাঙ্গ সৃষ্টি হয়, এরূপ ছত্রাকে বলা হয় ইউকার্পিক। ইউকার্পিক, আচ্ছা 1 মিনিট দাঁড়াও। ওকে, দেখো এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখো যে বলছে ছত্রাকের দৈহিক ও জনন অঙ্গের কোনো পার্থক্য থাকে না, তার মানে কি? পার্থক্য নাই। ঠিক আছে, তার মানে এটা কি? এটা হলো হোলোকার্পিক। ঠিক আছে, এবং দেখো বলছে যে বিশেষ অঙ্গ থেকে বা অংশবিশেষ থেকে জননাঙ্গ সৃষ্টি হয়, তাকে কি বলতে আছে? তাকে বলতে আছে ইউকার্পিক। তার মানে কি? এই ক্ষেত্রে জননাঙ্গের জন্য আলাদা স্থান আছে দেহে, আলাদা মানে কি? সেপারেট স্থান আছে। ঠিক আছে, সেপারেট স্থান আছে। ঠিক আছে, সেপারেট স্থান। আর সেপারেট স্থান আছে মানে কি? সেটা হলো ইউকার্পিক। ঠিক আছে, আর একটা উদাহরণ কি ভাই? দেখো স্যাপ্রোলেগনিয়া। ঠিক আছে, স্যাপ্রো, এই স্যাপ্রোতে মনে রাখবা সেপারেট। ঠিক আছে, স্যাপ্রোতে মনে রাখবা কি? সেপারেট বা আলাদা। ঠিক আছে, সেপারেট। ওকে, আর কি করা যায়? দেখো দৈহিক খণ্ডায়ন। ঠিক আছে, দৈহিক খণ্ডায়ন উদাহরণ কি ভাই? দেখো রাইজোপাস এবং কি পেনিসিলিনিয়াম। তারপরে দ্বিভাজন। দ্বিভাজন কার হয় ভাই? দেখো যে ইস্ট কোনটাকে বলা হয়? দেখো তারপরে আছে কুড়ি সৃষ্টি, এটাও ইস্টে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখো। তারপরে এখন দেখবো আমরা অযৌন জনন। কি দেখবো ভাইয়া? অযৌন জনন। দেখো ছত্রাকের অযৌন জননের প্রধান প্রক্রিয়া কি হবে বলো? এটা আর বলবো না। এটা কি ভাইয়া? স্পোর উৎপাদন। অযৌন জনন মানেই স্পোর উৎপাদন, এখানে আর কোনো কথা নাই। স্পোর 2 প্রকার, জুস স্পোর এবং কি কনিডিয়া। ঠিক আছে, জুস স্পোর এবং কনিডিয়া। ঠিক আছে, এখন বলছে দেখো যে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা থাকলে কি বলা হয়? তাকে জুস স্পোর বলে, এটা আমরা পড়ছি আগে। ঠিক আছে, যে ফ্লাজেলা যুক্ত থাকলে সেটা কি বলে? জুস স্পোর। জুস স্পোর উদাহরণ কি ভাই? দেখো দেখো স্যাপ্রোলেগনিয়া। ঠিক আছে, লেগ মানে কি? পা আছে, তার মানে কি? ফ্লাজেলাও আছে, ফ্লাজেলাও আছে, পাও আছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে যে ফ্লাজেলাবিহীন মানে কি? ফ্লাজেলাবিহীন মানে কি? অ্যাপ্লানোস্পোর, এটা আমরা পড়ছি। ঠিক আছে, অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি? দেখো দেখো এখানে বলছে যে মিউকোর। মিউকোর হলো কি? অ্যাপ্লানোস্পোরের উদাহরণ। অ্যাপ্লানোস্পোরের সংখ্যা 1 থেকে একাধিক হইতে পারে। অ্যাপ্লানোস্পোরের উদাহরণ কি ভাই? মিউকোর। ঠিক আছে, ওকে। স্পোর পুরো আবরণে আবৃত থাকে, সেটা বলা হয় ক্লামাইডোস্পোর। ওকে, একটু নামটা মনে রাখো। ক্লামাইডোস্পোর উদাহরণ কি? মিউকর এবং দেখো ফুজারিয়াম। দেখো এই যে স্যাপ্রোলেগিনা। ঠিক আছে, বললাম যে পা আছে, তার মানে কি? লেগ আছে, এই ধরনের নামের ভিতরে লেগ আছে, তার মানে কি? লেগ আছে মানে কি? সেটা জুস পোর মানে কি? শুক্রাণু আছে, এটার মাধ্যমে কি হয়? অযৌন জনন সম্পন্ন হয়। ওকে, দেখো এখানে বলছে এই যে আমরা যা আগে পড়লাম যে ছত্রাকের হাইফাগুলোকে প্রাচীর বিশিষ্ট ছোট ছোট খণ্ড বিভক্ত করা হয়, ওই খণ্ডকে অয়োডিয়া বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? অয়োডিয়া। ঠিক আছে, এটা আমরা পড়ছি না, দেখো আবার দেখাই আমি। এটা কিন্তু দেখাই দিছি, তারপর আবার একটু দেখাই দিই। ঠিক আছে, এজ অয়োডিয়া দেখাই দিছিলাম। ঠিক আছে, যে যে হাইফা। ঠিক আছে, সেপটাকে কি করছে? সেপটাকে আবার ভাগ করছে। ঠিক আছে, সেপটাকে যখন ভাগ করবো তখন সেটা কি বাবা? অয়োডিয়া বাবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো যৌন জনন। ঠিক আছে, যৌন জনন এখানে মনে রাখবা যে দেখো এখানে কিছু কিছু কথা বলছে যে পুংগ্যামিটো স্পেনজাম কি বলা হয়? অ্যানথেরিডিয়াম, এটা আমরা জানি, আমরা পড়ছিলাম। ঠিক আছে, টেইডোফাইটা এবং কি বায়োফাইটাতে পড়ছিলাম। তারপরে দেখো গ্যামিটন জিয়ামকে কি বলা হয়? উগ্যামিনিয়াম। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম। ঠিক আছে, স্ত্রী গ্যামিটোফাইটকে কি বলা হয়? উগোনিয়াম। এগুলো আমরা পড়ছিলাম। অ্যানথোরিডিয়াম, উগ্যানিয়াম আমরা পড়ছিলাম। ঠিক আছে, ওকে। এই চ্যাপ্টারের সাথে ব্রায়োফাইট এবং টেইডোফাইটের অনেক মিল আছে। প্রোটোপ্লাজমে মিলনকে বলা হয় কি? প্রোটোগ্যামি।
প্রোটোপ্লাজম মিলনকে কী বলে ভাইয়া? প্রোটোগ্যামি। নিউক্লিয়াসের মিলনকে কী বলা হয়? ক্যারিওগ্যামি। এগুলো কি পড়ানো লাগবে? এগুলো এমনি পারা যায়, ঠিক আছে? দেখো, গ্যামির সৃষ্টি, প্লাজমোগ্যামি এবং ক্যারিওগ্যামি এই 3 পর্যায়ে কী হয়? ছত্রাকের যৌন সম্পন্ন হয়, ঠিক আছে? 3টা পর্যায়ে একটু মনে রেখো নামগুলা। নিচে আসো, দেখো ছত্রাকের গুরুত্ব, ঠিক আছে? এটা খুবই লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ছত্রাকের গুরুত্ব দেখো, এখানে বলছে যে ছত্রাক উপকারী প্রভাব। ছত্রাকের উপকারী প্রভাব প্রথমে বলছে দেখো, খাদ্য হিসাবে ছত্রাক, খাদ্য হিসাবে ছত্রাক, ঠিক আছে? খাদ্য হিসাবে কোন কোন ছত্রাক ব্যবহার করা হয়? দেখো বলছে যে, দেখো নামগুলো মনে রাখা লাগবে। অ্যাগারিকাস, ঠিক আছে? খাদ্য হিসাবে কোন কোন ছত্রাক ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট, খুব মানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি বলে যে, যদি কেউ বলে যে ভাইয়া এই অধ্যায় থেকে একটা টপিক দেখায় দেন, একটা টপিক, সেটা বলবো যে ভাইয়া এই যে এই টপিকটা, যে ছত্রাকের উপকারী প্রভাব, খাদ্য হিসাবে ছত্রাক, ওষুধ হিসাবে ছত্রাক, ঠিক আছে? এগুলা ওকে। তো দেখো খাদ্য হিসাবে ছত্রাক, ঠিক আছে? দেখো অ্যাগারিকাস, ঠিক আছে? তারপর কি? ভোলবারিলা, ঠিক আছে? তারপর কি আছে দেখো, এখানে নিচে আছে দেখো, এই যে দেখো তোমাদের একটা মনে রাখার একটু টেকনিক শিখাই দিই, ঠিক আছে? দেখো 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 এখানে লেখা আছে যে, দেখো এখানে লেখা আছে পেস্ট্রি, পেস্ট্রি লেখা আছে নামের ভিতরে, পেস্ট্রি। আচ্ছা পেস্ট্রি খাওয়া যায় জানো না? পেস্ট্রি নামে কিন্তু একটা খাবারই আছে। তারপরে এখানে বলছে বিষ, বিষও কি ভাইয়া খাওয়া যায়? এবং যদি তুমি বিষ খাও কি হতো? মরে যাবা, মানে কি মরলে, মানে মোরেল, মোরেলটা কি মনে করো? মরলে, মরে যাবা, ঠিক আছে? পেস্ট্রি খাওয়া যায়, বিষ খাওয়া যায়, বিষ খায় কী হয়ে যাবা? মরে যাবা, মানে কি মোরেল, ঠিক আছে? এবং দেখো এই পেস্ট্রি খাইতে কি, বিষ খাইলে মরে যাবা, পেস্ট্রি খাইতে কেমন লাগে? ভালো লাগে, ঠিক আছে? ভোলবারিলা, ঠিক আছে? এবং দেখো অ্যাগারিকাস, ঠিক আছে? এটা একটু মনে রেখো, ওকে। তারপর দেখো ঔষধ তৈরিতে, ঠিক আছে? ঔষধ তৈরিতে দেখো এখানে বলছে যে পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন, এটা মনে রাখা লাগবে। পৃথিবীর সর্বপ্রথম উৎপাদিত অ্যান্টিবায়োটিক কী বলে ভাইয়া? পেনিসিলিন, ঠিক আছে? এটা কোন ছত্রাক থেকে তৈরি করা হয়? দেখো পেনিসিলিয়াম ছত্রাক থেকে তৈরি করা হয়, ঠিক আছে? পেনিসিলিয়াম ছত্রাক থেকে তৈরি করা হয়, এটা একটু মনে রেখো। তারপরে দেখো বলছে যে আর কি লাগবে, দেখো পারপিউরা, পারপিউরা ছত্রাক থেকে তৈরি করা হয়, আর্গট, ঠিক আছে? এটা একটু মনে রাখো। দেখো দেখো এই পারপুরা থেকে যে আর্গট তৈরি করা হয়, এটা কোন ক্ষেত্রে কাজে লাগে ভাইয়া? এটা দেখো কাজে লাগে যে প্রসবে, সন্তান প্রসবের পরে রক্তক্ষরণ যে হয়, সন্তান প্রসবের পর রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য এই দেখো কি পারপিউরা ছত্রাক থেকে যে তৈরি করা হয় আর্গট, ঠিক আছে? এটা তখন ব্যবহার করা হয়। এবং আরেকটা আছে দেখো যে দেখো এই যে কই গেল, দেখো ইনফ্লেটাম, ঠিক আছে? ইনফ্লেটাম, ইনফ্লেটাম থেকে কী করা হয়? দেখো যে সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি করে, সেটা কোন কাজে লাগে ভাইয়া? মানুষের যে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে। তার মানে কি, তোমার হাত কেটে পড়ে গেছে, অন্য একজনের হাত তোমার হাতে লাগাই দেওয়া হবে, ঠিক আছে? এই যে অঙ্গ ট্রান্সপ্লান্ট করা হলো, সেই ক্ষেত্রে যে একটা ওষুধ ব্যবহার করা হয়, কোন ওষুধ? সাইক্লোস্পোরিন, সাইক্লোস্পোরিন ওষুধ ব্যবহার করা হয়। এটা কোন ছত্রাক ব্যবহার করা হয়? দেখো ইনফ্লেটাম, কোন ছত্রাক ভাইয়া? ইনফ্লেটাম, এগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে? তারপর দেখো এখানে বলছে যে অ্যাসপারিগিলাস, ঠিক আছে? অ্যাসপারগিলাস, অ্যাসপারগিলাস ছত্রাক থেকে কোনটি পাওয়া যায়? স্টেরয়েড পাওয়া যায়, ঠিক আছে? একটু মনে রাখা লাগবে। এটি আর্থ্রাইটিস নিরাময় করে। নিচে আসো, জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে, ঠিক আছে? জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে দেখো এখানে বলছে যে এটা এটা আসলে কি, দেখো একটু পর আসি, একটু পর, না না আর ক্লাসে আসি, হ্যাঁ ওকে। দেখো যেটা বলতেছিলাম যে জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে, ঠিক আছে? কোনটা ভাইয়া? দেখো স্যাকারোমায়াস, ঠিক আছে? এটা আসলে কি? এটা আসলে ভাই ইস্ট, এটা আসলে কি ভাইয়া? এটা কিন্তু আসলে ইস্ট, ঠিক আছে? ইস্ট, স্যাকারোমায়াস, ঠিক আছে? তো স্যাকারোমায়াস ভাই এটা কি? ছত্রাক থেকে ইনভার্টেজ এনজাইম পাওয়া যায়, আমরা কি জানি যে ইস্ট থেকে ইনভার্টেজ এনজাইম পাওয়া যায়, ঠিক আছে? ইস্ট থেকে ইনভার্টেজ পাওয়া যায়। আর কোন এনজাইম পাওয়া যায় বলো তো দেখি, কার কার মনে আছে বা কে কে জানো? দেখি ইস্ট থেকে আর কোন কোন এনজাইম পাওয়া যায় একটু বলো। তারপরে দেখো পরিবেশ সংরক্ষণে, পরিবেশ সংরক্ষণ, এটা একটু মনে রাখো হেডলাইনটা। তারপর হরমোন, ঠিক আছে? হরমোন,
দেখো এখানে বলছে যে গিবেরেলা, ঠিক আছে, গিবেরেলা, গিবেরেলা নাম কি, দেখো জিবেরেলা, ঠিক আছে, জিবেরেলা থেকে জিবেরেলিন হরমোন। ওকে। কৃষিক্ষেত্রে, মৌলিক গবেষণায়, শিল্প উৎপাদনে, ঠিক আছে। যেখানে বলছে দেখো বেকারিতে, পাউরুটি কেক তৈরিতে, ঠিক আছে, এর যেটা বললাম যে স্যাক্রোমায়াস, ঠিক আছে, স্যাক্রোমায়াস কোনটা, ইস্ট, ইস্টই কি স্যাক্রোমায়াস, স্যাক্রোমায়াস ব্যবহৃত হয়, আমরা এগুলো জানি যে আমাদের কেক তৈরিতে, পাউরুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, তারপর বলছে দেখো যে মদ না, এর কি কি লিখছে এটা বোঝা যাচ্ছে না, এই মদ হবে, মদ তৈরিতেও কি ব্যবহার করা হয়, এই ইস্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর কি খেজুর, তাল, আঙ্গুরের রস তৈরিতে কি ইস্ট ব্যবহার করা হয়। ওকে, এখন বলছে দেখো যে পেনিসিলিয়াম, ঠিক আছে, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম ছত্রাক ব্যবহার করে কি তৈরি করা হয়, জৈব অ্যাসিড, যেমন কি কি জৈব অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো তৈরি করে কোনটা দিয়ে, মোট কথা যে জৈব অ্যাসিড তৈরি করা হয় কোনটা দিয়ে, পেনিসিলিয়াম, ঠিক আছে, এটা শুধু মনে রাখো। তারপর এখন দেখো ছত্রাকের অপকারী ও ক্ষতিকর প্রভাব, এটা লাগবে আমাদের জন্য, ঠিক আছে। দেখো খাদ্যদ্রব্য পচন ও বিষক্রিয়া তৈরি, ঠিক আছে, বিষক্রিয়া তৈরি বা সৃষ্টি। দেখো এখানে বলছে যে ধানের ছত্রাকজনিত, যখন বলছে দেখো বিশেষ করে 1942 সালে, দেখো এখান থেকে পড়ো, উদ্ভিদের রোগ সৃষ্টি, 1942 সালে তৎকালীন বাংলায় মহাদুর্ভিক্ষ দেখা দিয়েছে, এটা আমরা সবাই জানি। তখন কি হয়েছিল, ধানের ছত্রাকজনিত বাদামি দাগ রোগ হয়েছিল, ঠিক আছে। এটা মনে রাখো যে 42-এ যে মহাদুর্ভিক্ষ হয়েছিল সেটা কি হয়েছিল আসলে, ধানের বাদামি রোগ হয়েছিল। এটা কোন ছত্রাক দিয়ে হয়েছিল, দেখো ছত্রাকের নামের সাথে অরিজা লেখা আছে, ঠিক আছে, অরিজা লেখা আছে, আমরা জানি কি ধানের বৈজ্ঞানিক নাম অরিজা স্যাটিভা, এটা কি স্পেশালি মনে রাখা লাগবে, এমনি মনে রাখা যায়। তারপরে দেখো একটা কথা বলছে যে আলুর ব্লাইট রোগ বা আলু লেড ব্লাইট, যেটা যেটা বলা হয়, দেখো আলুর ধসা রোগ যেটা লেড বাইট বলা হয়, ঠিক আছে। ওকে, এ রোগটা কিসের জন্য হয়, বা পিঠো ফোড়ার জন্য হয়, ঠিক আছে, পিঠো ফোড়ার জন্য হয়। এটা একটু মনে রাখা হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে আলুর ধসা রোগ বা লেড ব্লাইট, ঠিক আছে, লেড ব্লাইট রোগ কোন ছত্রাকের জন্য হয়, এটা হলো বা কি পিঠো ফোড়া, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে দেখো আর একটা বলছে যে এই যে গমের মরিচা রোগ, ঠিক আছে, এখানে তো লেখা টেখা সবাই একবারই করে দিছি, দেখো গমের মরিচা রোগ, ঠিক আছে। দেখো এটার ছত্রাকের নামের ভিতরে এখানে গম আছে না, এটার নামের ভিতরে গ্রাম আছে, ঠিক আছে, গম গ্রাম এবার মনে রাখবা, গম নামের ভিতরে কি আছে ভাইয়া, গ্রাম আছে, ঠিক আছে। এত বড় বড় নাম পড়তে যাও না ভাই, মাথা মতো নষ্ট হয়ে যাবে, এবার শর্টকাটে মনে রাখো যেভাবে শিখাই, ঠিক আছে। দেখো আমি নিজে মাঝে মাঝে উচ্চারণ করতে গেলে আটকা যাই, মানে এগুলো আসলেই খুব কঠিন, তুমি পুরোপুরি যদি মুখস্থ করতেও যাও, করতে পারলে মনে থাকবে না, ঠিক আছে, তো টিক্স দিয়ে মনে রাখো, তুমি দেখবা অন্য সহজে তাগায় থাকবা। তারপরে দেখো প্রাণীর রোগ সৃষ্টি, প্রাণীর রোগ সৃষ্টি, ঠিক আছে, প্রাণীর রোগ সৃষ্টি কোনটা ভাইয়া, দেখো যে মাইক্রোস্পোরিয়াম, ঠিক আছে, প্রাণীদের রোগ সৃষ্টি করে কোনটা, মাইক্রোস্পোরিয়াম। যেমন এটা কোন রোগ সৃষ্টি করে ভাইয়া, দেখো মাথার চুল পড়ে যায়, ঠিক আছে, টাক হয়ে যায়, মাথায় যে টাক হয়ে যায়, মাথার চুল পড়ে যায়, এটা কোন ছত্রাকের কারণে হয় ভাইয়া, মাইক্রোস্পোরিয়াম, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। ওকে, তারপরে দেখো বলছে যে চামড়া ও কাপড়ের চিতি, ঠিক আছে, চামড়া ও কাপড়ের চিতি, এখানে কোনটি দেখো, অ্যাসপারিগেলাস, ঠিক আছে, অ্যাসপারিগেলাস। তারপর দেখো গৃহপালিত পশু, ঠিক আছে, পশু পাখি ও মাছ, দেখো এখানে একটা লাগবে, সেটা হলো যে দেখো মাইক্রোস্পোরিয়াম, ঠিক আছে, কুকুর ঘোড়া শরীরে দাঁত তৈরি করে, মাইক্রোস্পোরিয়াম কি তৈরি করে ভাইয়া, দাঁত তৈরি করে। এবং দেখো বলছে যে স্যাপ্রোলেগনিয়া, ঠিক আছে, স্যাপ্রোলেগনিয়া, স্যাপ্রোলেগনিয়া কি করে ভাইয়া, দেখো মাছের স্যামন রোগ তৈরি করে, ঠিক আছে, মাছের স্যামন রোগ তৈরি করে, এটা একটু মনে রাখো, ঠিক আছে। স্যাপ্রোলেগনিয়াটা আসলে আলটিমেটলি বলা যায় একটা জলজ ছত্রাক, জলজ ছত্রাক, ঠিক আছে, জলজ ছত্রাক, ছত্রাক তো জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, তো এটা কোথায় থাকে, এটা থাকে আসলে আহ, জলে, ঠিক আছে। ওকে, এতগুলা নাম, ঠিক আছে, মানুষের মাথা নষ্ট হয়ে যাবে।
ওকে ওকে, ঠিক আছে। দেখো এই যেখানে একটা বলছে মিস গেছে একটা। দেখো দেখায় দেই, এই যে পনির, পনির তৈরিতে আমি পনিরটা খুঁজতেছিলাম, পনিরটা তো আসে, পনির কই, পনির প্রস্তুতে কোনটা ব্যবহার করা হয়, দেখো রস কই ফেরি, ঠিক আছে। এটা মনে রাখবা কীভাবে আমি তোমাকে বলি, দেখো পনির খাইতে রস আলো না, পনির তো খাইছো তোমরা, পনির খাইতে রস আলো না, তোমার কি যে রস, ঠিক আছে, এমন রাখতে পারো। ঠিক আছে, মানুষের রোগ সৃষ্টিকারী, এখানে বলছে যে দেখো, দেখো ট্রিকোফাইটন, এটা মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ট্রিকোফাইটন ছত্রাক মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি করে, মানুষের দেহে দাঁত রোগ সৃষ্টি করে কোনটা ভাইয়া, ট্রিকোফাইটন, ঠিক আছে। বিভিন্ন ছত্রাক ঘটিত রোগের মধ্যে মাইকোসিস এবং অ্যাম্পারজিলোসিস বলা হয়, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে মিউকর, মিউকর এবং রিজোপস, রিজোপস গণের কোনো প্রজাতি মস্তিষ্ক, ফুসফুস এবং খাদ্যনালিকায় জাইগোমাইকোসিস নামক রোগ সৃষ্টি করে। ওকে, এটা মনে রাখবা কীভাবে, এটা মনে রাখবা মিস্টার দিয়ে, এম আর মিস্টার, এমতে মিউকর আর তে কি রিজোপাস, এটা কি করে ভাইয়া, জাইগোমাইকোসিস, জাইগোমাইকোসিস তৈরি করে কারা, মিস্টার, ঠিক আছে। এবং দেখো এখানে বলছে পুরুষাঙ্গে রোগ সৃষ্টি করে, ঠিক আছে, কি করে ভাইয়া, দেখো বলছে যে পুরুষাঙ্গে রোগ সৃষ্টি করে কোনটা, দেখো এখানে বলছে ট্রিকোডেরমা এবং কি ক্যানাডিয়া, ঠিক আছে, মনে রাখবা টিসি, কি মনে রাখবা, টিসি, ঠিক আছে, টিসি, টিসি, ঠিক আছে। তাহলে টিসি কি করে ভাইয়া, পুরুষাঙ্গে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। আর যদি বলে জাইগো মাইকোসিস তৈরি করে কে, সেটা হলো মিস্টার, ঠিক আছে। এবং দেখো বলছে যে ক্যানাডিয়া, এখানে বল দেখো ক্যান্ডিডা, সরি, এখানে বলছে ক্যান্ডিডা কি করে, নাক মুখ গলা ইত্যাদি স্থানে মিউকাস ঝিল্লির কি করে, ক্ষতি সাধন করে, ঠিক আছে। তো এটা কেমন মনে রাখবা, তোমরা ক্যান্ডি ক্যামেরার নাম শুনছো, ক্যান্ডি ক্যামেরা, ঠিক আছে। আমরা যখন ছোটো ছিলাম, ক্লাস 6 মনে হয় পড়ি বা 5 পড়ি না, তখন একটা ক্যামেরা বের হয়েছিল, অ্যাপসও বের হয়েছিল, ক্যান্ডি ক্যামেরা, ঠিক আছে, ক্যান্ডি ক্যামেরা এখন মনে হয় আছে। তো তখন ওইটা খুব ফেমাস ছিল, ঠিক আছে, অনেক মানুষ ইউজ করতো ক্যান্ডি ক্যামেরা। তো ক্যান্ডি ক্যামেরাতে আমরা কী করবা, সেলফি উঠি, আর সেলফিতে কী থাকে, মুখ থাকে, নাক থাকে, গলা থাকে, ঠিক আছে। তো কি ক্যান্ডিটা মানুষের মুখ নাক গলায় কী করে, ক্ষতি সাধন করে, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে। তারপরে যে মাছের রোগ সৃষ্টি, এটা তো পড়ছি আমরা, ঠিক আছে, স্যাপ্রোলেগনিয়া, কারণ কি এটা হলো, স্যাপ্রোলেগনিয়া হলো একটা কি জলজ ছত্রাক, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে ছত্রাক, ছত্রাক পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত, তার কারণ কি, ঠিক আছে, ছত্রাক পৃথক রাজ্যের অন্তর্ভুক্ত তার কারণ কি, ঠিক আছে, ম্যাক্সিমাম দেখবা যে না, 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 ঠিক আছে। তারপরে দেখো এখানে বলছে যে ছত্রাক প্রাণী জগতের সাথে অধিক মিল সম্পন্ন কেন, ঠিক আছে। দেখো এগুলা খুবই ইজি, দেখো ক্লোরোফিলবিহীন, আমাদের দেহে মানে প্রাণীর দেহে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল নাই, ছত্রাকের দেহেও ক্লোরোফিল নাই। তারপর কি পরভোজী বা পর নির্ভর, ঠিক আছে, আমাদের কথা চিন্তা করে আমরা খাদ্য তৈরি করতে পারি না, ছত্রাকও পারে না। তারপর কি বলতে সঞ্চিত সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, আমাদের কি প্রাণী দেহের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ছত্রাকেরও গ্লাইকোজেন। তারপর দেখো কোচঝিল্লি কি, কোচঝিল্লি আর্গোস্টেরল সমৃদ্ধ, ঠিক আছে, এটাও প্রাণীদের সাথে মিল। তারপর কি বলছে দেখো যে বহিকঙ্কল কাইটিন নির্মিত, ঠিক আছে, কাইটিন, আমরা জানি আর্থোপোডা, আর্থোপোডা তো প্রাণীর ভিতরে পড়ে, আর্থোপোডা, ঠিক আছে, আর্থোপোডা, আর্থোপোডা প্রাণীর বহির্ত্বক কি ভাই, কি নির্মিত ভাই, কাইটিন নির্মিত না, তারা বলতে পারে কি। নিচে আসো, দেখো অ্যাগারিকাস, এখন কি পড়বো ভাই আমরা, অ্যাগারিকাস পড়বো, ঠিক আছে। ওকে, আচ্ছা কতটুকু বাদ আছে বুঝলাম না, অনেক বাদ আছে এখন, ও এমজি। আচ্ছা এক কাজ করবো, আজকে লাইকেনের আগ পর্যন্ত পড়াবো, ঠিক আছে, লাইকেন লাস্ট টপিক, ওইটা কালকে শেষ করে দিব, সমস্যা নাই। ওকে, তো দেখো অ্যাগারিকাস, অ্যাগারিকাসের ক্লাসটা একটু মনে রাখা লাগবে, ঠিক আছে, বেসিডোমাইসিটিস, বেসিডোমাইসিটিস, দেখো এখানে বলছে যে অ্যাগারিকাস বিসপোরাস, বিসপোরাস এটি হোয়াইট বাটন মাশরুম নামে পরিচিত, ঠিক আছে, বিসপোরাস, তাহলে হোয়াইট বাটন নামে পরিচিত কোনটা, বিসপোরাস, ঠিক আছে, হোয়াইট বাটন কোনটা ভাইয়া, বিসপোরাস, ঠিক আছে। ওকে, এগুলাকে আমরা ব্যাঙের ছাতা বলি অনেকে, ব্যাঙের ছাতা, ঠিক আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, মজার কথা হলো এখানে বৈজ্ঞানিক নাম একটু কম আছে, দেখো ব্যাঙের ছাতা বলা হয়, তারপর এখানে আছে ফুড বডি, বায়ু অংশ কি বলা হয়, ফুড বডি বলা হয়, এই যে বায়ু অংশ, ঠিক আছে, এটা কি বলা হয়, ফুড বডি বলা হয়, মানে এটা ভেতরে আর এটা বাইরে, এই বাইরের অংশটা কি বলা হয়, ফুড বডি বলা হয়, ফুড বডি,
ঠিক আছে, এবং বলছে দেখো মাশরুম নামে পরিচিত। ঠিক আছে, মাশরুম নামে পরিচিত। অনেক সময় অনেকগুলো মাশরুম বৃত্তাকার অবস্থান করে, তাদের কী বলা হয়? পরিচক্র বা ফেরি রিং বলা হয়। পরিচক্র। অনেক জায়গায় দেখবা যে মাশরুমগুলো যেরকমভাবে সাজানো থাকে, ঠিক আছে, এরকম, ঠিক আছে, এরকম মনে করো যে গোলাকৃতি, মনে করো একটা চাক ধরে ধরে মাশরুম থাকে, এখানে কয়েকটা, এখানে কয়েকটা, যেরকম চাক ধরে ধরে থাকবে। ঠিক আছে, এই যে চাক ধরে ধরে আছে এটাকে বলা হয় কি? পরিচক্র বা ফেরি রিং। ঠিক আছে, ওকে। দেখো এটা দেখো বলছে যে দৈহিক অংশ, দৈহিক অংশকে কি বলা হয়? মাইসেলিয়াম বলা হয়। দৈহিক অংশ কি বলা হয় ভাইয়া? মাইসেলিয়াম বলা হয়। জড়ন অংশকে বলা হয় ফুড বডি। ঠিক আছে, দৈহিক অংশ মাইসেলিয়াম, জড়ন অংশ কি ভাইয়া? ফুড বডি। ঠিক আছে, ওকে। যে এটা হলো দৈহিক অংশ, এটা হলো কি? ফুড বডি, জড়ন অংশ। সঞ্চিত খাদ্য হিসাবে কি থাকে ভাইয়া? তৈল বিন্দু থাকে। ঠিক আছে, তৈল বিন্দু থাকে, এটা একটু মনে রাখো। এখানেও রাইজোমর্ফ থাকে, এটা আমরা রাইজোমর্ফ কী জিনিস সেটা আমরা দেখছিলাম এর আগে। ঠিক আছে, হাইফি দেখছিলাম। ঠিক আছে, প্রায় 1 কিলোমিটার হাইফি তৈরি করে, এটা একটু মনে রাখো। তারপরে জনন অংশ ফ্রুট বডি। ঠিক আছে, স্টাইপ থাকে, স্টাইপ, আলটিমেটলি এটা হলো স্টাইপ, দেখাই যেটা হলো কি, এটা হলো স্টাইপ। তারপরে আর কি? পাইলিয়াস, এগুলো একটু চিত্র দেখে দেখে পড়াইনো। ঠিক আছে, চিত্র দেখলেই পারবা। ভেলাম আছে, ভেলাম, গিল, ল্যামেলি। ঠিক আছে, এগুলো বিভিন্ন অংশের নাম বলছে আসলে। এই স্টাইপসটা একটু মনে রাখো যে কাণ্ডের ন্যাংশকে স্টাইপস বলে। ঠিক আছে, কাণ্ডের ন্যাংশ কি বলা হয়? স্টাইপ বলা হয়। আচ্ছা, 5 মিনিট একটু ব্রেক দিই, আমার গলা ব্যথা করতেছে কেমন। কতটুকু আছে দাঁড়াও একটু দেখি আমি। আচ্ছা, বেশি নাই মনে হয়। আচ্ছা দেখি, অনেক টাইম হয়েছে, ব্রেক দেওয়ার দরকার নেই। ওকে চলো শেষ করে দিই। নিচে আসো, দেখো গিলের অন্তর্গঠন। ঠিক আছে, গিল জিনিসটা কি? গিলটা একটু দেখা, এই যে দেখো গিল, এই যে এখানে যে গোল আকার স্তর থাকে না, এটাকে বলতেছি কি? গিল। ঠিক আছে, গিলের অন্তর্গঠনটা আমরা দেখবো। গিলের ভিতরে কী কী অংশ আছে? একটা আছে ট্রমা, একটা আছে ভাই কি? সাইমেনিয়াম, সাব হাইমেনিয়াম, একটা আছে কি? হাইমেনিয়াম। একটা হাইমেনিয়াম, একটা কি? সাব হাইমেনিয়াম। ঠিক আছে, দেখো এটাকে বলা হয়, দেখো সংজ্ঞাগুলো লাগবে, যে গিলের কেন্দ্রীয় বন্ধ অংশকে বলা হয় ট্রমা। বন্ধ অংশ কি বলা হয়? ট্রমা। ঠিক আছে, ওকে। এবং দেখো সাব হাইমেনিয়াম, এটা 2 থেকে 3 নিউক্লিয়াস বিশিষ্ট। ঠিক আছে, 2 থেকে 3 নিউক্লিয়াস বিশিষ্ট। তারপরে দেখো হাইমেনিয়াম, হাইমেনিয়াম মনে রাখবা গিলের উভয় পাশে বহিস্থ স্তর। ঠিক আছে, বহিস্থ স্তরকে কি বলা হয়? হাইমেনিয়াম। এগুলো একটু মনে রাখো কিওয়ার্ডগুলো আর কি। তারপরে দেখো ব্যাসিডিও কার্ভ। ঠিক আছে, ব্যাসিডিও কার্ভ, এখানে মনে রাখবা দেখো যে যেখানে বলছে দেখো যে অ্যাসগারিকাসের ফুড বডিকে বলা হয় ব্যাসিডিও কার্ভ। ঠিক আছে, অ্যাসগারিসের ফুড বডিকে কি বলা হয়? ব্যাসিডিও কার্ভ। 57 কি বলা হয়? পাইলিয়াস বলা হয়। এই তো, আর কি লাগবে কেন? আর কিছু লাগবে না। নিচে আসো, দেখো জনন, জনন দেখি একটু। ঠিক আছে, জনন একটু দেখি। দেখো অ্যাগারিকাস প্রধানত যৌন জনন প্রক্রিয়া, জনন কার্য সম্পন্ন করে। কোন জনন ভাইয়া? যৌন জনন। ঠিক আছে, যৌন স্পোর উৎপাদনকারী অঙ্গের নাম কি ভাইয়া? ব্যাসিডিয়াম। ঠিক আছে, এবং স্পোর তৈরি করে কি? ব্যাসিডিও স্পোর। ওকে, তারপরে দেখো এখন আমরা দেখবো অ্যাগারিকাস মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব প্রথমে আছে খাদ্য হিসাবে। কি আছে ভাইয়া? খাদ্য হিসাবে। ঠিক আছে, দেখো এখানে তুমি মনে রাখবা যে টাটকা মাশরুমে নানা ধরনের ভিটামিন পাওয়া যায়, যেমন থাইমিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি, ডি, কে, এবং কি প্যান্থোথেনিক অ্যাসিড। এটা কেমনে মনে রাখবা? এটা মনে রাখবা, দেখো আমি বলে দিই। এখানে মনে রাখবা যে B125 বা B125, দেখো আমি লিখে দিই, B125 এবং সিডিকে, B125 সিডিকে, কথাটা মনে রাখবা। কারণ আমরা কি ভাই জানি যে থায়ামিন মানে কি? থায়ামিন হলো B1। ঠিক আছে, ভিটামিন B1কে কি বলা হয়? থায়ামিন বলা হয়। এটা তো জানো। যেমন হচ্ছে কেন? ভিটামিন B1কে বলা হয় থায়ামিন, ভিটামিন
B2 কে বলা হয় কি রিবোফ্লাভিন, এবং পেন্টো মানে 5, তার মানে কি ভিটামিন B5কে কি বলা হয় পেন্টোথেনিন। এই যে বি এবং কি দেখো B125, এই যে B125, ঠিক আছে। এবং নিচে কি ছিল ভিটামিন CD-কে, ঠিক আছে। ওকে, দেখো এইগুলো নামগুলো হেডলাইনগুলো একটু মনে রাখো। মৃত্তিকার পুষ্টি বৃদ্ধি, শিল্প বাণিজ্য, দূষণ রোধ, ঠিক আছে। যে ওষুধের গুণাবলী, ঠিক আছে। এখানে দেখো যে এখানে কি দেখো ওষুধের গুণাবলী, এটা হলো ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার। কেন? আঁশ বেশি চর্বি কম, ঠিক আছে। আঁশ বেশি চর্বি কম, এই জন্য কি অ্যাগারিকাস মাশরুমকে কি বলা হয় ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার বলা হয়, ঠিক আছে। ওকে, এবং এখানে বলছে যে এখানে কি কি আছে, কোন কোন উপাদান আছে দেখো, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ঠিক আছে, আয়রন এবং কি কপার। এটা মনে রাখতে পারে যেটা দিয়ে ক্যাফেতে কাপ কোক খাই, ক্যাফেতে কি খাই আমরা কাপ কোক খাই, এটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে। ওকে, আর কি আছে দেখো, দেখো ডায়াবেটিস কমাতে ভূমিকা রাখে, এটা তো বললামই মাত্র, ঠিক আছে। শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ঠিক আছে। এই তো, এবং ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে, ঠিক আছে। এগুলো মানে রোগ কোনটা কী করে এগুলো একটু পইরো। আর কি আছে দেখো, বিষাক্ততা, ঠিক আছে। ভালো যেমন আছে বিষাক্ততাও আছে, ঠিক আছে। দেখো এখানে বলছে যে সবচেয়ে বিষাক্ত হলো কি, দেখো সবচেয়ে বিষাক্ত হলো, দেখো এটা কেমন মনে রাখবা, দেখো বিষাক্ত মানে কি, বিষাক্ত মানে তুমি একটা বিষাক্ত জিনিস হাতে নিছো, এটা কি দেখো, দেখো এখানে বলছে ভিরোজা, ঠিক আছে। ভিরোজা, ভিরোজা মানে মনে রাখবা বিষাক্ত, ঠিক আছে। ভিরোজা মানে বিষাক্ত, তুমি এভাবে মনে রাখতে পারো ভিরোজা মানে ভাইরাস, ভাই মনে রাখতে পারো, মনে রাখার জন্য ভিরোজা মানে ভাইরাস, ভাইরাস খারাপ জিনিস, তার মানে বিষাক্ত। আর এখানে কি তুমি বিষাক্ত জিনিস হাতে পেলে কি করো, ফালাই দিবা না, দেখো বলছে ফেলো, ঠিক আছে। ফেলো, ফেলো মানে ফালাই দেওয়া, ঠিক আছে। তুমি বলতে আসছো যে বিষাক্ত জিনিস হাতে তোমার কি ফেলো, ফেলে দাও, ঠিক আছে। ওকে, এখন দেখো বিষাক্ত মাশরুম চেনার উপায় একদম ইজি, খুব মজা হওয়া পড়ে। দেখো উজ্জ্বল বর্ণের, মানে যেসব মাশরুম কি হবে, আমরা একটা কথা বলি না যে উজ্জ্বল উজ্জ্বল জল জল করলে শোনা হয় না, তো ঠিক তেমন যে মাশরুম জল জল করলে সেটা কি ভালো হয় না, বিষাক্ত হয়। তো যদি মাশরুম জল জল করে উজ্জ্বল বেশি হয়, সেটা কি হবে বিষাক্ত মাশরুম। অম্ল গন্ধযুক্ত বা অ্যাসিডিক, ঠিক আছে, ঝাঁঝালো গন্ধযুক্ত। আচ্ছা অম্ল গন্ধযুক্ত কখন হয়, তুমি একটা খাবার বাইরে রাখা দিছো, ফ্রিজে রাখো না, বাইরে রাখছো, ওইটা যখন ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয় তখনই তো অম্ল গন্ধযুক্ত হয়, তাই না। অ্যাসিডিক একটা গন্ধ আসে, চুকা চুকা একটা গন্ধ আসে, ঠিক আছে। তখন কি হয়, তখন বোঝা যায় বিষয়টা কি টক্সিন যুক্ত হয়ে গেছে, মানে বিষাক্ত হয়ে গেছে। তারপর বলছে দেখো বিষাক্ত প্রজাতিতে বেগুনি রঙের ব্যাসিডিস্পোর কোন রঙের ভাইয়া, বেগুনি রঙের, দেখো এটা মনে রাখবা, বিষাক্ত ব্যাডিস্পোর বেগুনি, তিনটাতে ব ব ব ব, ঠিক আছে, তিনটা ব, ঠিক আছে, তিনটা ব, বিষাক্ত ব্যাডিস্পোর বেগুনি রঙের, ঠিক আছে। এবং দেখো বলছে যে বিষাক্ত মাশরুম কখনো প্রখর রোদে জন্মায় না, ঠিক আছে। প্রখর রোদে জন্মায় না, রোদে জন্মাবে না, রোদে সবসময় ভালো জিনিস জন্মায়, খারাপ জিনিস কেন জন্মাবে। তারপর বলছে দেখো কাঠের উপরে জন্মায়, ঠিক আছে, কাঠের উপরে জন্মায়। তো যখনই দেখবা কাঠের উপরে কোনো মাশরুম আছে, আবার তুই লাইনে খাইতে যাও না, ঠিক আছে। ওকে, এখন দেখো শৈবাল ও ছত্রাকের ভিতরে পার্থক্য দিছে, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। তারপর তাকে একটু রিডিং দিয়ে দেখো, শৈবাল কোথায়, জলে বাস করে, ঠিক আছে, এবং ছত্রাক কোথায়, স্থলে বাস করে, ঠিক আছে। ওকে, এবং শৈবাল দেখো ক্লোরোফিল আছে, ছত্রাকে ক্লোরোফিল নাই, ঠিক আছে। স্বভোজী মানে কি নিজে খাদ্য তৈরি করতে পারে, এবং ছত্রাক কি স্বভোজী না, মানে খাদ্য তৈরি করতে পারে না। তারপরে দেখো এদের জন্য আলো অত্যাবশ্যক, যেহেতু সালোক সংশ্লেষণ করতে হবে, এবং এদের জন্য আলো অত্যাবশ্যক না, তার মানে কি সালোক সংশ্লেষণ করা লাগবে না, জানি আমরা। এবং শৈবালের প্রাচীর কি দ্বারা গঠিত, সেলুলোজ নির্মিত। আর ছত্রাকের প্রাচীর, ছত্রাকের ক আছে, কতে কাইটিন, ঠিক আছে। ওকে, সঞ্চিত খাদ্য কি, শৈবালের সঞ্চিত খাদ্য শ্বেতসার এবং কি শ্বেতসার বা শর্করা। শৈবাল মানব দেহে কোনো রোগ রোগ সৃষ্টি করে না, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মাত্র আমরা দেখলাম কি ছত্রাক মানব দেহে বিভিন্ন কী করে, রোগ তৈরি করে, ঠিক আছে। ওকে, দেখো এখন ছত্রাক ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, দেখো প্রথমে আছে গোল আলুর বিলম্বিত ধসা রোগ, ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম না। দেখো
গোল আলুর বিলম্বিত ধসা রোগ। আসলে কি হয়, গাছের পাতা কাণ্ড সব কি হয়, শুকিয়ে যায়, এটা কি বলা হয়, ব্লাইট বা ধসা রোগ বলা হয়। আলু গাছে দুই ধরনের ব্লাইট হয়, একটা হলো লেট ব্লাইট, একটা হলো কি আর্লি ব্লাইট। ঠিক আছে, আর্লি ব্লাইট হয় কিসের জন্য, দেখো অল্টারনারিয়া, অল্টারনারিয়ার জন্য কি হয়, আর্লি ব্লাইট হয়। ঠিক আছে, এবং লেট ব্লাইট কোনটার জন্য হয় বলো তো, লেট ব্লাইট কিসের জন্য হয় বলো তো, পিঠা ফোড়ার জন্য হয়, এটা কিন্তু আমরা পড়ছিলাম। যে নিচে আসো দেখো, এই যে পিঠা ফোড়া, পিঠা ফোড়ার জন্য কি হয়, লেট ব্লাইট হয়। ঠিক আছে, ওকে। ছত্রাকের দেহ কি মাইসেলিয়াম এবং সিনোসাইটিক, সিনোসাইটিক মানে কি একাধিক নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, ওকে নিচে আসো। কনিডিয়াম হলো কি অযৌন স্পোর। এখানে বলছে দেখো প্রতিটি কনিডিয়াম একাধিক নিউক্লিয়াস, ওই যে বললাম সিনোসাইটিক, সিনোসাইটিক মানে কি একাধিক নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে, প্রচুর দানাদার সাইটোপ্লাজম কি সঞ্চিত খাদ্য হিসাবে কি থাকে, তোল বিন্দু থাকে। ঠিক আছে, তোল বিন্দু থাকে, এটা একটু মনে রাখা লাগবে। ওকে, তারপরে দেখো, আচ্ছা এখানে আর কিছু লাগবে না। তারপরে এখানে আসো দেখো রোগের লক্ষণ, রোগের লক্ষণটা একটু দেখো পড়ো, মজা হবা। ঠিক আছে, দেখো বলছে যখন আলুর ধসা রোগ হয়, দেখো পাতার সবুজ ধূসর বর্ণেও ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যায়। তারপর কি হয় দেখো, কনিডিও ফোর দেখে ছত্রাক আক্রমণ নিশ্চিত হয়, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে দেখো, আরে লাগে না কেন, দেখছো দাগাইতাছি, দাগানো যাচ্ছে না, দেখো তাহলে কি ভাইয়া, কোয়ানিডিও ফোর, কোয়ানিডিও ফোর থেকে কী হয়, ছত্রাক আক্রমণ নিশ্চিত হওয়া যায়। ঠিক আছে, ওকে তারপর নিচে আসো, দেখো 5 নাম্বার, 5 নাম্বারে দেখো এখানে বলছে যে রোগাক্রান্ত আলু বীজ থেকে প্রাথমিক সংক্রমণ ঘটে, তার মানে কি বীজ থেকে ঘটে প্রাথমিক সংক্রমণ, এবং জুস স্পোর বা স্পোর। ঠিক আছে, কনিডিয়া এবং স্পোর, কনিডিয়া এবং স্পোর থেকে কি হয় সেকেন্ডারি সংক্রমণ, এটা মনে রাখা লাগবে, সেকেন্ডারি সংক্রমণ। বৌদ্ধ মিশ্রণ, বৌদ্ধ মিশ্রণে কি কি থাকে ভাইয়া দেখো, কপার নিতে হবে। ঠিক আছে, ওকে, বীজ থেকেই প্রাথমিক আক্রমণ, এটা আমরা জানি। নিচে আসো দেখো, এখানে বলছে যে দেখো এখানে বলছে যে পাতা থেকে আলুতে যাতে রোগ সংক্রমণ না হয়, পাতা থেকে যাতে আলুতে রোগ সংক্রমণ, তার জন্য কি করা হয়, তার জন্য আলু সংগ্রহের পূর্বেই সাইনক্স, সাইনক্স দিয়ে কি হবে, ছিটাই দিতে হবে। সাইনক্স আসলে কি, সাইনক্স, ওকে এখানে আর কিছু লাগবে না। দাঁত রোগ বা ডার্মাটোফাইটিস। ঠিক আছে, দাঁত রোগ বা ডার্মাটোফাইটিস। তো দেখো এটা আমাদের আজকে শেষ টপিক মেবি, এরপরে লাইকেন আসছে না, দেখি। সমস্যা নাই। ওকে, তারপর দেখো দাঁত রোগ বা ডার্মাটোফাইটিস। ঠিক আছে, দাঁত রোগ একটি ছত্রাক ঘটিত রোগ। ঠিক আছে, ওকে দেখো দাঁত রোগকে বলা হয় টিনিয়া, কি বলা হয় ভাইয়া, টিনিয়া, চিকিৎসা সাথে কি বলা হয়, টিনিয়া। ঠিক আছে, ওকে। অধিকাংশ ক্ষেত্রে দাঁত রোগ হয় কোন ছত্রাকের কারণে ভাইয়া, দেখো ট্রাইকোফাইটন, এটা কিন্তু আগে দেখছিলাম, ট্রাইকোফাইটন দ্বারা কি হয়, দাঁত রোগ হয়। ঠিক আছে, তাই রোগটিকে টিনিয়া বলা হয়, এই ট্রাইকোফাইটন থেকে আসলে টিনিয়া নামটা আসছে। ঠিক আছে, এবং এছাড়া আরও কয়েকটা দেখো, একটা হলো ট্রাইকোফাইটন পড়ছি, এখন কি মাইক্রোস্পোরাম, আর একটা হলো কি দেখো মাইক্রোস্পোরাম এবং কি ট্রাইকোফাইটন, তিনটা একটু মনে রাখা লাগবে, তো তিনটা অপশন আছে, আর একটা অপশন যোগ করে দিবে। ঠিক আছে, ওকে। এবং দেখো এ রোগের জীবাণু সুপ্তিকাল কত, 3 থেকে 5 দিন, এবং চিকিৎসা নিতে হয় কতদিন জানো, 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন, এর মনে রাখবা 2 থেকে 3, 3 থেকে 5। ঠিক আছে, ওকে, সুপ্তিকাল 3 থেকে
এবং দেখো প্রতিকার কি করা লাগবে, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ইউজ করা লাগবে, ঠিক আছে। দাঁত মাথায় দাঁত হলে কি করা লাগবে, স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত মলম ব্যবহার করতে হবে মাথা। এবং যদি শরীরে অন্য কোথাও দাঁত দেখা যায় তাহলে কী করতে হবে, আয়োডিন এবং বেনজয়েক অ্যাসিড ব্যবহার করা ভালো, আয়োডিন এবং বেনজয়েক অ্যাসিড ব্যবহার করা ভালো, ঠিক আছে। ওকে, এখানে বলছে যে আক্রান্ত স্থান ভালো করে চুলকিয়ে দাঁত মর্দন গাছের পাতার রস লাগালে 2-3 দিনে ভালো হয়ে যায়। কয় দিনে, যে 2-3 দিন চিকিৎসা করা লাগে, কয় দিন, 2-3 দিনে, ঠিক আছে। তো এটা কি ভাইয়া, দেখো দাঁত মর্দন গাছ, বাইরে কি বলা হয়, ক্যাসিয়া অ্যালাটা, ক্যাসিয়া অ্যালাটা বা দাঁত মর্দন গাছ, ঠিক আছে। ওকে, এই তো ছিল। তো কালকে আমরা লাইকেনটা পড়বো, ঠিক আছে। আর কালকে মেবি আমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে, যেহেতু আমাদের পরশুদিন একটা রিভিউ এক্সাম আছে। এতদিন আমরা যা যা পড়লাম, তো আমি ভাবলাম যে কালকে যদি 2টা এক্সাম নেই তোমাদের প্রবলেম হয়ে যাবে। কালকের পড়া পড়তে হবে, তারপর আবার এতদিনের পর রিভিশন করতে হবে, ঠিক আছে। শুধু ক্লাস নিয়ে শেষ করে দিলাম, পড়তে পারলাম না ঠিক মতো, তাইলে তো লাভ হইলো না, ঠিক আছে। তো কালকে এক কাজ করব, আমি মিলাইলাম কালকে 2টা ক্লাসই দিতাম না, কিন্তু দেখলাম 2টা ক্লাস না নিলে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ আমাদের ক্লাস শেষে আবার জিকে ইংলিশ পড়াইতে হবে, 10 তারিখের ভেতরে শেষ করা লাগবে। তো পরে রুটিনে দেখলাম যে রুটিনের শেষ দিনে একটা ক্লাস আছে, শুধু সকালে, রাতে কোনো ক্লাস নাই। তো ওই রাতে এই আগামীকালকে যে আমাদের ক্লাসটা ছিল, মেবি উদ্ভিদ সারির তত্ত্ব, উদ্ভিদ সারির তত্ত্বটা আমাদের ওই দিন নিব, ঠিক আছে। আর ইনশাল্লাহ কালকে সকালে বা দুপুরে যখনই ক্লাস নেই না কেন, ফিজিক্স মেবি কালকে কোনটা আছে, আদর্শ গ্যাস আসে মনে হয়। তাহলে কালকে আমরা সকালে বা দুপুরে আদর্শ গ্যাস প্লাস কি এই যে বায়োলজির বাকি যে লাইকেনটা আছে, লাইকেনটা পড়ে শেষ করে ফেলবো, ঠিক আছে। এবং তোমরা কি আজকে থেকে মোটামুটি রিভিউ এক্সাম পড়া শুরু করো, পরশুদিন কিন্তু রিভিউ এক্সাম হবে, ঠিক আছে। কালকে সারাদিন পড়বা, প্লাস পরশুদিন সারাদিন পড়বা, পরশুদিন রাতে লিঙ্ক দিব, ঠিক আছে, পরশুদিন রাতে লিঙ্ক দিব। মনে করো যে পরশুদিন রাত 9টা থেকে তারপরের দিন সকাল 9টা পর্যন্ত লিঙ্ক খোলা থাকবে, পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।